তো দেখো আজকে আমরা যে পার্টটা পড়বো ইউনিট 4 এর পার্ট রেনাল ফিজিওলজি। তোমরা একদম এই পড়াগুলো ক্লাস 11 একটু হলেও পড়েছো বা আগেও তুমি কিন্তু এগুলো পড়েছো রেনাল ফিজিওলজি পার্টটা। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং এবং আমার খুব ভালো লাগে। রেনাল ফিজিওলজির ভিতরে দেখো আমরা যে পার্টগুলো আমরা আজকে পড়বো সেটা দেখো কিডনির হিস্টোলজি এবং অ্যানাটমিক্যাল গঠন কিন্তু আমরা পড়বো। কিডনি কি, কিডনির ভিতরে কি কি ঘটে। দেন তারপর দেখো এই যে জিএজি, জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেচার্স, এটা আমরা আজকে বেসিক পড়ে নেবো। এর ভিতরেই যেহেতু এই পার্টটা পড়ছে, পরের দিন এর একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা বড় কোশ্চেন দেবে সেটা আমরা পড়ে নেবো। দেন তারপরে দেখো বিভিন্ন ধরনের অর্গানিজম, তারা বিভিন্ন ধরনের প্রসেসে তারা কিন্তু হচ্ছে এক্সক্রিয়েশন প্রসেস কিন্তু করে থাকে। একটা হচ্ছে অ্যামনিওটেলিক, একটা হচ্ছে ইউরিকেটোলিক অ্যান্ড একটা হচ্ছে ইউরিকোটেলিক। অ্যামনিওটেলিক মানে হচ্ছে যেসব অর্গানিজম যারা অ্যামোনিয়া নামক বর্জ্য পদার্থ বা এক্সক্রিট রেচন পদার্থ যারা ক্ষরণ করে থাকে তাদেরকে বলা হয় অ্যামনিওটেলিক। ইউরিওটেলিক মানে হচ্ছে যারা ইউরিয়া, আর ইউরিকোটেলিক মিন্স হচ্ছে যারা হচ্ছে ইউরিক অ্যাসিড সিক্রেশনস করে, শরীরের বর্জ্য পদার্থগুলো মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টগুলোকে যারা ইউরিক অ্যাসিডে কনভার্ট করতে পারে তাদেরকে বলা হয় ইউরিকোটেলিক। এদের ডিফারেন্ট, এদের পার্থক্য হয়তো তোমাদের আসবে, আমাদের লাস্ট পেজে কিন্তু পার্থক্যটা আছে। দেন তারপর আমরা নেফ্রনের স্ট্রাকচার পড়বো, একটা নেফ্রনের স্ট্রাকচার পড়বো। দেন সেই স্ট্রাকচারের ভিতরে দেখো আমাদের এই ইউরিন ফরমেশনের যে প্রসেস, হ্যাঁ, গ্লোমেরুলাস ফিল্টারেশনস, অবলিগেটরি অ্যান্ড ফ্যাকাল্টেটিভ রিঅবজারভেশন প্রসেস, সেইগুলো আমরা এর ভিতরে পড়ে নেব। এবার বাকি যে পার্টটা থাকে দেখো কাউন্টার কারেন্ট মেকানিজম, এর ভিতরে বেসিক পার্ট পড়ে নেব। এই যে হরমোনাল যে রেগুলেশন এডিএইচ এবং র্যাস মেকানিজমের মাধ্যমে কিভাবে ইউরিন ফরমেশন হচ্ছে এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। And osmoregulations in marine organism like the elasmobranch and teleost and freshwater teleost fish, case study and osmoregulation of eel and salmon, এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়ে ফেলবো। এগুলো সহজ আছে। মোস্ট পড়ার যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই পর্যন্ত, যেগুলো আজকে আমরা শেষ করে ফেলবো। টোটাল 11 পাতার নোটস, কিন্তু পড়া কিন্তু অনেকটাই। তো দেখো আমাদের ওয়েস্ট মেটেরিয়ালস কখন হচ্ছে, দেখো আমাদের শরীরে যখন ডাইজেশন প্রসেস হচ্ছে অর্থাৎ মেটাবলিক অ্যাক্টিভিটিস যখন হচ্ছে, তো সেই মেটাবলিক অ্যাক্টিভিটিস প্রসেসের মাধ্যমে কি হয়ে যাচ্ছে, নাইট্রোজেন জাতীয় যে প্রোডাক্ট গুলো সেইগুলো কি হয়ে যাচ্ছে আমাদের ওয়েস্ট মেটেরিয়ালে কিন্তু কনভার্ট হচ্ছে। এবার নাইট্রোজেন জাতীয় প্রোডাক্ট আমরা কোথায় পাই, আমরা ডাইজেস্টিভ সিস্টেমে আমরা পড়েছি যে আমরা যখন প্রোটিন জাতীয় খাবার খাই, প্রোটিন জাতীয় যখন খাবারগুলো খাই, প্রোটিনের ভিতরে কিন্তু আমরা কি পাই, নাইট্রোজেন কিন্তু পাই। কারণ প্রোটিনে আমরা বেসিক, তোমরা বায়োকেমিস্ট্রিতে হয়তো পড়েছো, প্রোটিনের স্ট্রাকচারে যদি আমরা দেখে থাকি, প্রোটিনের এক সাইডে কি থাকে, কার্বক্সিলিক গ্রুপ থাকে, এক সাইডে মাঝখানে কি থাকে, সেন্ট্রাল কার্বন থাকে, সেন্ট্রাল কার্বনের আর এক সাইডে কি থাকে, অ্যামাইন গ্রুপ থাকে, অর্থাৎ NH2 গ্রুপ থাকে। তো সেই অ্যামাইন গ্রুপটাই যখন আমাদের ডাইজেশন হয়, তো সেই অ্যামাইন গ্রুপটাই কিন্তু আমাদের কি হয়ে যায়, এই মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে কিন্তু কনভার্ট হয়। এছাড়াও দেখো আমরা যখন নিউক্লিক অ্যাসিড খাই, নিউক্লিক অ্যাসিড যখন খাচ্ছি, নিউক্লিক অ্যাসিডের ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি, এন টু বেস কিন্তু আমরা দেখতে কিন্তু পাচ্ছি। তোমরা মলিকুলার বায়োলজিতে পড়েছো যে নিউক্লিক অ্যাসিড কিন্তু পলিনিউক্লিওটাইড দ্বারা কিন্তু তৈরি। পলিনিউক্লিওটাইড বলতে কি, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিস। তো আমরা নিউক্লিক অ্যাসিড দৈনন্দিন জীবনে খাই। দেখো তুমি একটা মাসেলস খাচ্ছ, মাসেলসের ভিতরে কিন্তু নিউক্লিক অ্যাসিড আছে। নিউক্লিক অ্যাসিড মিন্স কি, ডিএনএ অ্যান্ড আরএনএ। তো সেই ডিএনএ অ্যান্ড আরএনএ গুলো তোমার শরীরে ডাইজেস্ট কিন্তু হচ্ছে। তো সেই ডিএনএ এর ভিতরে কি দেখতে পাচ্ছি আমরা, নাইট্রোজেন বেস কিন্তু দেখতে পাচ্ছি। তো এইরকম নাইট্রোজেন জাতীয় প্রোডাক্ট গুলো আমাদের শরীরে কি করে থাকে, ইউরিনারি ওয়েস্ট মেটেরিয়ালে কিন্তু কনভার্ট কিন্তু হয়ে থাকে, যেগুলো আমাদের কিন্তু এই মেটাবলিক প্রসেসের মাধ্যমে সেই মোটামুটি নাইট্রোজেন জাতীয় মেটেরিয়ালস গুলোকেই আমরা কিন্তু ডাইজেস্ট কিন্তু করে থাকি। ঠিক আছে, দেখো এখানে একটা বেসিক ইনফরমেশন দেওয়া আছে। অ্যাজ এ রেজাল্ট অফ মেটাবলিক অ্যাক্টিভিটিস সার্টেন ওয়েস্ট প্রোডাক্ট আর ফর্ম। যখন আমাদের মেটাবলিক অ্যাক্টিভিটিস যখন হচ্ছে, তখন আমাদের কিছু নির্দিষ্ট মাত্রায় কিন্তু আমাদের শরীরে কি হচ্ছে, ওয়েস্ট প্রোডাক্ট কিন্তু তৈরি হচ্ছে। দ্য মেজর ওয়েস্ট প্রোডাক্ট আর কার্বন ডাইঅক্সাইড। আমাদের তো নর্মালি দেখো কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, যেটা আমাদের জানি কি, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া বা টিসিএ বা ইটিসি যখন হচ্ছে, যখন গ্লুকোজ ভেঙে গিয়ে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড কিন্তু তৈরি হচ্ছে। এন্ড ওয়াটারও কিন্তু আমাদের কি হয়, অতিরিক্ত যে ওয়েস্ট ওয়াটার গুলো সেগুলো কি হয়, নাই সেগুলো আমাদের ইউরিনের মাধ্যমে আমাদের শরীর থেকে বাইরে বার হয়ে যায়, অথবা আমাদের কি হয়ে যায়, সোয়েটিং স্টার্ট অর্থাৎ ঘামের মাধ্যমে কিন্তু আমাদের শরীর থেকে কিন্তু বার হয়ে যায়। এছাড়াও দেখো নাইট্রোজেনাস যে কম্পাউন্ড, নাইট্রোজেনাস কম্পাউন্ড গুলো সেইগুলো কিন্তু আমাদের কি হয়ে যায়, বিভিন্ন ধরনের প্রোডাক্টে কিন্তু কনভার্ট হয়। সেটা হচ্ছে ভ্যারি করে বিভিন্ন ধরনের অর্গানিজম। কারোর ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যামোনিয়াতে কনভার্ট হচ্ছে, হ্যাঁ, কারোর ক্ষেত্রে সেটা ইউরিয়াতে কনভার্ট হচ্ছে, কারোর ক্ষেত্রে সেটা ইউরিক অ্যাসিডে কিন্তু কনভার্ট কিন্তু হচ্ছে। সেগুলো মানে অর্গানিজম টু অর্গানিজম কিন্তু ভ্যারি কিন্তু করে। এই নাইট্রোজেন জাতীয় কম্পাউন্ড গুলো কারোর ক্ষেত্রে অ্যামোনিয়া, কারোর ক্ষেত্রে ইউরিয়া, কারোর ক্ষেত্রে ইউরিক অ্যাসিডে কিন্তু কনভার্ট কিন্তু আসে। কিন্তু সেটা কি বললাম, অর্গানিজম টু অর্গানিজম সেটা কিন্তু ভ্যারি করে থাকে। এখন এই যে ওয়েস্ট মেটেরিয়ালস গুলো যদি শরীর থেকে যদি না বার করে, তাহলে কিন্তু এই অর্গানিজমস কিন্তু হার্মফুল কন্ডিশন কিন্তু সে কিন্তু ফেস কিন্তু করে।
ঠিক আছে, সেইখানে অর্গানিজম এই হার্মফুল মেটেরিয়ালস গুলো শরীর থেকে কিন্তু বাইরে বার করে দেয়। এছাড়াও দেখো সেই অর্গানিজমের শরীরের ভিতরে আয়নিক ব্যালেন্স, মেটাবলিক অ্যাক্টিভিটিস এর মাধ্যমে কিন্তু ব্যালেন্স কিন্তু হয়ে থাকে। এছাড়াও দেখো অসমো রেগুলেশনের মাধ্যমে অনেক ম্যারাইন অর্গানিজমস লাইক দ্য টিলিওস্ট, ইল অ্যান্ড এলাসমোব্রাঙ্ক ফিশ যেগুলো আছে, সেইগুলো কিন্তু তারা কিন্তু নিজেদের শরীরের ভিতরে অতিরিক্ত যে ওয়েস্ট এবং সল্ট গুলো সেগুলো কিন্তু এই অসমো রেগুলেশন এবং এক্সক্রিশন প্রসেসের মাধ্যমে তাদের ভিতরে আয়নিক ব্যালেন্স কিন্তু করে থাকে। The removal of the waste from their tissue and the body to the outside is called excretion. এরা যে ওয়েস্ট মেটেরিয়ালস গুলো দেহ থেকে শরীরের বাইরে বার করে দেয় সেই প্রসেসটার নামকে আমরা কি বলে থাকি? এক্সক্রিশন। বাংলায় যাকে বলা হয় রেচন প্রসেস, রেচন প্রক্রিয়া কিন্তু আমরা বলে থাকি। এইবার দেখো দ্য অর্গান অফ দ্য এক্সক্রিশন, এই যে এক্সক্রিশন প্রসেস করার জন্য আমাদের শরীরে কোন কোন অর্গানিজম দায়ী। দেখো যে অর্গানিজম গুলো মোটামুটি আমাদের শরীরের এই যে নাইট্রোজেন জাতীয় প্রোডাক্ট গুলোকে আমাদের শরীর থেকে এলিমিনেট করে দেয়, সেই অর্গানগুলোকে আমরা কি বলে থাকি? এক্সক্রিয়েটরি অর্গান কিন্তু বলে থাকি। and this organ eliminated the waste is in one of the following ways. কোন কোন পদ্ধতিতে এরা আমাদের শরীর থেকে বাইরে বার করে দেয়? by eliminating nitrogen waste, by adjusting water balance of the body, by maintaining the ionic components of the extracellular fluid. তো এইসব প্রসেসের মাধ্যমে আমাদের শরীর থেকে ওয়েস্ট মেটেরিয়ালস গুলো কিন্তু বার কিন্তু হয়ে থাকে। এইবার দেখো যেসব অর্গানিজমদের এই এক্সক্রিশন প্রসেস করে থাকে সেই সব অর্গানিজমদের সেই অর্গানগুলো হলো, দেখো কেউ স্কিনের মাধ্যমে করে থাকে, সেই কারণে এটাকে ইন্টিগুমেন্টারি বলা হয়। কেউ গিলের মাধ্যমে করে থাকে, কেউ লিভারের মাধ্যমে করে থাকে, কেউ ইন্টেস্টাইনাল, লাং অ্যান্ড কিডনির মাধ্যমে কিন্তু এক্সক্রিশন প্রসেস কিন্তু করে থাকে। ঠিক আছে, যেরকম দেখো ইন্টিগুমেন্টারি বলতো, তো একটা এক্সাম্পল দাও তো। স্কিনের মাধ্যমে এই এক্সক্রিশন প্রসেস চলে এমন একটা অর্গানিজমের এক্সাম্পল দাও তো দেখি। চলো এমন একটা অর্গানিজমের এক্সাম্পল দাও যারা স্কিনের মাধ্যমে শরীর থেকে ওয়েস্ট মেটেরিয়ালস গুলো বার করে দেয়, বলো। দেখো ফাইলাম প্লাটিহেলমিনথেসের নাম শুনেছো? ফিতাকৃমি। তো ফিতাকৃমি দেখো তাদের কিন্তু আমরা কি দেখতে পাই? তাদের কিন্তু ফ্লেম সেলস থাকে। কিন্তু ফিতাকৃমির আগে যে অর্গানিজম যেরকম দেখো তোমার টিনোফোরা, তারপর নিডারিয়ান্স, তারা কিন্তু দেখো এই যে তাদের শরীরের যে ওয়েস্ট মেটেরিয়ালস গুলো তারা কিন্তু এই স্কিনের মাধ্যমে কিন্তু শরীর থেকে বাইরে এক্সপেলড আউট করে থাকে। তাই তাদের এই এক্সক্রিয়েটরি প্রসেসটার নাম হচ্ছে কি? ইন্টিগুমেন্টারি প্রসেস। কিছু কিছু অর্গানিজম আছে যারা গিলের মাধ্যমে করে থাকে, কেউ লিভারের মাধ্যমে করে থাকে, কেউ ইন্টেস্টাইনের মাধ্যমে করে থাকে, কেউ লাং এর মাধ্যমে করে থাকে, অথবা কেউ কিডনির মাধ্যমে করে থাকে। ঠিক আছে, যেরকম দেখো আমরা মানুষ কিন্তু আমাদের শরীরে দেখো যে অতিরিক্ত আয়ন, হ্যাঁ, যে আয়নিক সলিউশন সেগুলো কিন্তু আমরা স্কিনের মাধ্যমে, ঘামের মাধ্যমে শরীর থেকে কিন্তু বাইরে বার করে দেয়। জাস্ট আ মিনিট। সিধা শুনতে পাচ্ছ তুমি? তো দেখো, তো এইসব বিভিন্ন ধরনের অর্গান বিভিন্ন রকম প্রসেসের মাধ্যমে আমাদের ওয়েস্ট মেটেরিয়াল গুলো শরীরের বাইরে কিন্তু বার করে দেয়। এছাড়া দেখো অনেক অনেক সময় আমাদের সেল মেমব্রেনও কিন্তু এর সাহায্যে কিন্তু আমাদের কি করে থাকি? ওয়েস্ট মেটেরিয়াল গুলো শরীরের বাইরে বার করে দেয়। যেরকম দেখো একটু লোয়ার অ্যানিমাল হিসেবে দেখো প্রোটোজোয়া। প্রোটোজোয়ানদেরকে আমরা জেনে থাকি এরা কি? ইউনিসেলুলার অর্গানিজম। ঈশিতাকে শুনতে পাচ্ছ তুমি? ভয়েস ভয়েস বা ডিসপ্লে কি তুমি শো করছো তোমার ফোনে? কনফার্ম করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখ, তো টাইপস অফ এক্সক্রিশনের ভিতরে দেখেই দেখো যেটা বলছো, হ্যাঁ, প্রোটোজোয়া বা পরিফেরা। প্রোটোজোয়া বা পরিফেরা এরা হচ্ছে একদম পুরো কি লোয়ার অর্গানিজম। তো প্রোটোজোয়ারা হচ্ছে কি ইউনিসেলুলার অর্গানিজমস। তো এরা কি করে থাকে? এদের শরীরে যে ওয়েস্ট মেটেরিয়ালস গুলো সেগুলো কিন্তু ডিফিউশন প্রসেসের মাধ্যমে সেল মেমব্রেনের থ্রু দিয়ে কিন্তু কি করে থাকে? বাইরে কিন্তু এক্সপেলড আউট করে থাকে। ইভেন আমরা পরিফেরাদেরকেও আমরা কি বলে থাকি? পরিফেরাদের কিন্তু হচ্ছে মাল্টি সেলুলার অর্গানিজম, বাট তাদের শরীরে কিন্তু কোনো টিস্যু কিন্তু নেই, সেই কারণে এদের শরীরেও কিন্তু ওয়েস্ট মেটেরিয়ালস গুলো স্কিনের থ্রু বা মেমব্রেনের থ্রু দিয়ে কিন্তু কি হয়ে যায়? বাইরে কিন্তু এক্সপেলড আউট কিন্তু হয়ে থাকে। তাদের জন্য কি করে থাকে? তারা অসমোসিস প্রসেস কিন্তু কাজে লাগায় বা ডিফিউশন প্রসেসকে কিন্তু কাজে কিন্তু লাগায়। ঠিক আছে, এবার দেখো টাইপ অফ এক্সক্রিয়েটরি প্রোডাক্ট। এক্সক্রিয়েটরি প্রোডাক্টের ভিতরে দেখো দ্য এন্ড প্রোডাক্ট অফ দ্য মেটাবলিজমস ফল আন্ডার দ্য টু মেজর ক্যাটাগরি। দুটো ক্যাটাগরিতে এদেরকে কিন্তু ভাগ করা আছে। একটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড, আর একটা হচ্ছে
কম্পাউন্ড কন্টেইনিং নাইট্রোজেন্স। তো দেখো কার্বন ডাইঅক্সাইড কখন তৈরি হয়? আমাদের শরীরে যখন মেটাবলিজম প্রসেস চলে। মেটাবলিজম প্রসেসের স্টেপ গুলো কি কি? না আমরা জানি গ্লাইকোলাইসিস, দেন কি টিসিএ সাইকেল, এবং লাস্ট আমরা জানি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেঞ্জ। এছাড়াও দেখো গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া, ঠিক আছে। এছাড়াও দেখো গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়া, এছাড়াও দেখো ফ্যাট বিপাক যখন হয় অর্থাৎ ফ্যাট মেটাবলাইজেশন প্রসেস যখন হয় তখন বিটা অক্সিডেশন প্রসেস। এইগুলো তো তোমাদের বায়োকেমিস্ট্রিতে ছিল তো নাকি? হ্যাঁ, বায়োকেমিস্ট্রিতে এগুলো পড়েছো তো, সব স্টেপ গুলো বা প্রসেস গুলো? বলো একটু অ্যান্সার দাও একজন। তো এইসব প্রসেসের মাধ্যমে কি তৈরি হয় আমাদের শরীরে? দেখো আমরা দৈনন্দিন জীবনে যে কার্বোহাইড্রেট বা কার্বস খাচ্ছি, প্রোটিন খাচ্ছি বা ফ্যাট খাচ্ছি অ্যান্ড ভিটামিনস যেগুলো খাচ্ছি, তো সেইগুলোকে মেটাবোলাইজ প্রসেসের মাধ্যমে ভেঙে বা ব্রেক ডাউন করেই কিন্তু আমরা কি তৈরি করতে পারি? ফার্স্ট ওয়েস্ট মেটেরিয়ালস হিসেবে কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইড দেখে থাকি। দেন যেটা আমাদের আহ, যে ওয়েস্ট মেটেরিয়ালসটা আমাদের শরীরে তৈরি হয় তার নাম হচ্ছে কি নাইট্রোজেন কন্টেইনিং কম্পাউন্ড, ঠিক আছে। তো এই দুই ধরনের কিন্তু ওয়েস্ট প্রোডাক্ট কিন্তু প্রতিটা অর্গানিজমের শরীরের ভিতরে কিন্তু তৈরি হয়, ঠিক আছে। আর এইগুলো তৈরি হয় কিন্তু সবই কিন্তু মেটাবলিজম প্রসেসের মাধ্যমে কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। এবার দেখো ফার্স্ট আমাদের আসা যাক যে নাইট্রোজেনাস ওয়েস্ট মেটেরিয়ালস গুলো বলতে কোনগুলো। দেখো নাইট্রোজেনাস ওয়েস্ট মেটেরিয়ালস আমরা কোথা থেকে পাই? আগে আমরা জানবো যে নাইট্রোজেন জাতীয় কম্পাউন্ড গুলো আমরা কি কি খাই। নাইট্রোজেন জাতীয় কম্পাউন্ড গুলো ফার্স্ট খাচ্ছি আমরা, দেখো প্রোটিন খাচ্ছি, পলিপেপটাইড খাচ্ছি, দেন কি খাচ্ছি? নিউক্লিক অ্যাসিড খাচ্ছি, দেন বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ ভিটামিনস খাচ্ছি। তো এই সবগুলোর ভিতর থেকে আমরা কি পাই? নাইট্রোজেনাস ওয়েস্ট মেটেরিয়ালস গুলো পাই। এইগুলো যখন আমাদের শরীরে ভাঙে সেখান থেকে কিন্তু আমরা নাইট্রোজেন কন্টেইনিং কম্পাউন্ড কিন্তু আমাদের শরীরে কিন্তু তৈরি হয়। এবার দেখো কি বলছে, দেখো ইন দ্য লিভিং অর্গানিজমস নাইট্রোজেন ইজ নেভার এলিমিনেট ইন forms of free nitrogen but result in the formations of nitrogenous S product। দেখো আমাদের শরীরে যে ফ্রি ফর্ম যে নাইট্রোজেনটা তৈরি হয় সেটা কিন্তু আমাদের শরীর থেকে কখনোই কিন্তু এক্সপেলড হয় না। এবার যদি বলো যে স্যার কেন হয় না, দেখো আমাদের শরীরে ইনহেরেন্ট প্রসেসের মধ্যে বাইরের এনভায়রনমেন্ট থেকে আমরা কি নেই? অক্সিজেন্স নেই, এবং শরীর থেকে কি করে থাকি? এক্সহেলেন্ট প্রসেসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড কিন্তু এনভায়রনমেন্টে কিন্তু রিলিজ করি। আদার্স কিন্তু কোনো গ্যাস কিন্তু আমরা রিলিজ কিন্তু করতে কিন্তু পারি না, ঠিক আছে। কারণ আমাদের এই যে যে প্রসেসটা সেটাই কিন্তু আমাদের দেখো এই নেক্সট আরেকটা চ্যাপ্টার আমরা পড়বো, সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। সেখানেই আমরা দেখতে পাবো যে আমাদের অ্যালভিওলাই বা লাংয়ের ভিতরেই কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এক্সচেঞ্জ প্রসেস কিন্তু ঘটে। সেই কারণেই দেখো আমরা বাইরের এনভায়রনমেন্ট থেকে আমাদের শরীরের ভিতরে অক্সিজেনটাকে ইনটেক করে থাকি, এবং শরীরের ভিতরে আমাদের হিউম্যান বডিদের প্রতিটা সেলের ভিতরে এই অক্সিজেনটাকে কাজে লাগিয়ে আমরা মেটাবলিজম প্রসেস করি, এবং এই মেটাবলিজম প্রসেসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড হিসেবে ওয়েস্ট মেটেরিয়ালস তৈরি হয়, সেটাকেই আমরা এক্সেলেন্ট প্রসেসের মাধ্যমে শরীরের বাইরে কিন্তু রিলিজ কিন্তু করে দেয়, ঠিক আছে। তো এইরকম ভাবেই কিন্তু আমাদের শরীরে কিন্তু রেসপিরেশন প্রসেস কিন্তু চলে, ঠিক আছে। তো এইগুলো যখন ঘটে ঠিক তখন আমাদের শরীরের ভিতরেই কিন্তু আমাদের এই কার্বন ডাইঅক্সাইড জাতীয় কম্পাউন্ড তৈরি হয়। এছাড়াও দেখো আমরা যখন প্রোটিন জাতীয় খাবার খাচ্ছি, পলিপেপটাইড জাতীয় খাবার খাচ্ছি, বা নিউক্লিক অ্যাসিড জাতীয় খাবার যখন খাচ্ছি, বা ভিটামিন জাতীয় খাবার খাচ্ছি, তখন কিন্তু আমাদের নাইট্রোজেন কন্টেইনিং কম্পাউন্ড কিন্তু তৈরি হয়। এইবার দেখো এই যে যে বিপাক প্রক্রিয়ার হবার মাধ্যমে যে নাইট্রোজেন গ্যাসটা তৈরি হলো, এই নাইট্রোজেনটা কিন্তু আমাদের রিলিজ হবার মতো, মানে আমাদের শরীরে তো এর কোনো কাজ নেই, নাইট্রোজেনের কিন্তু কোনো কাজ নেই। নাইট্রোজেন কিন্তু বিভিন্ন ধরনের ফর্মে কনভার্ট হয়ে গিয়ে কিন্তু সেগুলো আমাদের বডিতে কাজে লাগে। যেরকম দেখো নাইট্রোজেন যদি প্রোটিনে কনভার্ট হয়, প্রোটিন তৈরিতে সাহায্য করে থাকে, তাহলে সেটা আমাদের কাজে লাগে। পলিপেপটাইড চেইন হিসেবে কিন্তু কাজে লাগে, নিউক্লিক অ্যাসিড হিসেবে কিন্তু কাজে লাগে, কিন্তু ডিরেক্ট নাইট্রোজেন কিন্তু কোনো হিউম্যান বডিতে কিন্তু কাজে লাগে না। বাট নাইট্রোজেন অনেক সময় আমরা দেখে থাকি অ্যানারোবিক রেসপিরেশন প্রসেসের জন্য অনেক লোয়ার অর্গানিজমের কিন্তু কাজে কিন্তু লাগে, বাট হায়ার ডেভেলপমেন্টাল অর্গানিজমের ক্ষেত্রে নাইট্রোজেন কিন্তু কোনো কাজে লাগে না। কিন্তু সেই রকম হায়ার অর্গানিজমের বডির ভিতরে যদি নাইট্রোজেন কম্পাউন্ড তৈরি হয়, তাহলে তারা সেই নাইট্রোজেনটাকে ডিরেক্ট কিভাবে এনভায়রনমেন্টে রিলিজ হবে? এরা কিন্তু ডিরেক্ট নাইট্রোজেনটাকে দেহের বডি থেকে কিন্তু বাইরে কিন্তু রিলিজ করতে হয় না। সেইখানে এই নাইট্রোজেনকে কি করতে হয়? বিভিন্ন ধরনের কম্পাউন্ডে কনভার্ট করতে হয়।
আর সেই বিভিন্ন ধরনের কম্পাউন্ডে কনভার্ট করার জন্য আমাদের শরীরে বিভিন্ন রকম প্রসেস চলে এবং সেইগুলো অর্গানিজম টু অর্গানিজম ভ্যারি করে বিভিন্ন ধরনের ওয়েস্ট মেটেরিয়ালে কনভার্ট হয়। কারোর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি ইউরিয়াতে কনভার্ট হচ্ছে এই নাইট্রোজেনটা, কারোর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি ইউরিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে, ইউরিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে। কোনো কোনো অর্গানিজমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই নাইট্রোজেন অ্যামোনিয়াতে কনভার্ট কিন্তু হচ্ছে। তাহলে এইরকম নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডে কনভার্ট করার পর সেইগুলোই আমাদের কি করা হয় এক্সক্রিশন প্রসেসের মাধ্যমে শরীর থেকে কিন্তু বাইরে কিন্তু বার করা হয়। তাহলে বোঝা গেল যে নাইট্রোজেন আমাদের শরীরে উৎপন্ন হলে তাহলে সেই নাইট্রোজেনকে কি করতে হয় এইরকম বিভিন্ন ধরনের কম্পাউন্ডে কিন্তু কনভার্ট করতে হয়, তারপরে সেইগুলো কি করা হয় শরীর থেকে বাইরে কিন্তু বার করা হয়। আর সেই প্রসেসটার নাম কি বলবো আমরা এক্সক্রিশন প্রসেস। এইবার দেখো এই নাইট্রোজেন আমাদের কোথা থেকে তৈরি হবে বা কোন কোন প্রোডাক্ট গুলো আমাদের শরীরে মেটাবলিক হয়ে আমাদের শরীরে এই নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড তৈরি হবে। যেরকম দেখো ফার্স্ট হচ্ছে প্রোটিন, দেন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, দেন পাইরিমিডিন, দেন পিউরিন। এই পাইরিমিডিন বা পিউরিন এগুলো আমরা কোথায় পাই নিউক্লিক অ্যাসিডের ভিতরে কিন্তু আমরা পাই। এইগুলো যখন আমাদের শরীরে ডিগ্রেডেশন বা মেটাবলিজম যখন হবে তখনই এই নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড লাইক অ্যামোনিয়া, ইউরিয়া বা ইউরিক অ্যাসিড কিন্তু আমাদের শরীরে তৈরি হবে। আর সেইগুলি কিন্তু আমরা কি হয় এক্সক্রিশন প্রসেসের মাধ্যমে শরীরের বাইরে কিন্তু রিলিজ কিন্তু করে দেয়। ঠিক আছে, তাহলে বোঝা গেল নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড কিভাবে আমাদের শরীরে তৈরি হয়। দেন তারপর কি বলছে দেখো প্রোটিনস আর ইম্পর্টেন্ট ডায়েটারি constituents needs for the building growth and repairing work of the body। এবার বলো তো প্রোটিন আমরা কেন খাই, বলো দুজনের ভিতরে একজন অ্যান্সার দাও যে কোন একটা অর্গানিজম প্রোটিন কেন খায়। দেখো এই যে বডি বিল্ডাররা বলে যে সারাদিনে তোমরা কার্বস কম খাও ফ্যাট কম খাও কিন্তু প্রোটিনের মাত্রাটাকে বেশি রাখ যাতে বডিতে মাসলস বিল্ড হয়। তাহলে আমাদের প্রোটিন কি কাজে লাগছে দেখো কোন একটা অর্গানিজমের দেখো বডি বিল্ডিং এ কাজে লাগছে, গ্রোথে কাজে লাগছে বা রিপেয়ারিং এ কাজে লাগছে। দেখো আমাদের দেখো কোন একটা হাত মনে করো এই হচ্ছে হাত, হাতের এইখানে মনে করো কোন একটা কারণে তোমার কেটে গেল, এই জায়গায় যে ওন্ড তৈরি হলো তাহলে এই জায়গাটাকে রিপেয়ার করার জন্য দেখো আমাদের এই স্কিনের বাইরে কোন মাসেল ফাইবার থাকে আমরা জানি কোলাজেন ফাইবার কিন্তু থাকে। কোলাজেনের নাম শোনা আছে তোমাদের দুইজনের? তো কোলাজেন আমাদের কোথায় দেখতে পাই দেখো আমাদের এই স্কিনে কিন্তু আমরা দেখতে পাই। এইবার দেখো কোলাজেন দেখো তোমরা অনেক ফ্রেন্ডদের দেখতে পাচ্ছ যে তোমরা ফিফথ সেমিস্টারে পড়ছো তো অনেক ফ্রেন্ডদের দেখেই তোমাদের মনে হবে যে তারা পরে ফিফথ সেমিস্টারে হয়তো 20-21 বছর বয়স কিন্তু দেখে তার মনে হয় 28-29 বছর কাকুরদের মতো দেখে। তো দেখা যাচ্ছে যদি কারোর ভিতরে শরীরের ভিতরে যদি কোলাজেন ফাইবার যদি কমে যায় তার কিন্তু এজিং কিন্তু খুব দ্রুত কিন্তু আমরা দেখতে পাবো। যেরকম দেখো আমরা যখন 11-12 পড়তাম তখন দেখা যাচ্ছে অনেক অনেক ছেলে গোঁফ দাড়ি বা অনেক অনেক মেয়ের শারীরিক স্ট্রাকচার এমন হয়ে যেত যে তাদের বয়স 17-18 হলেও কিন্তু তাদের দেখতে 25-26-এর দাদা দিদির মতন দেখতে লাগলো, জাস্ট বিকজ তাদের শরীরে কি দেখতে পাই এই কোলাজেনের ঘাটতি কিন্তু আমরা দেখতে পাই। আর এই কোলাজেন ফাইবার যদি আমাদের শরীরে না থাকে বা ঘাটতি হয় তখন তাদের কিন্তু এজিং কিন্তু আমরা দেখতে পাই, হাই এজিং কিন্তু আমরা দেখতে পাই। মানে কিন্তু বয়স হিসেবে কিন্তু তাদের যায়নি কিন্তু ফিজিক্যালি আমরা এরকম স্ট্রাকচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আর এই কোলাজেন আমাদের শরীরে আর নেক্সট কি কাজ করে থাকে কোলাজেন আমাদের শরীরে কিন্তু এই মাসেলস ফাইবার বা মাসেল বিল্ডে কিন্তু কাজ করে থাকে, এছাড়াও মাসেল কন্ট্রাকশন বা রিল্যাক্সেশন প্রসেসে কিন্তু কাজে লাগে। তো এই কোলাজেনকে তৈরি করার জন্য কিন্তু আমরা এই ডায়েটারি হিসেবে কিন্তু আমরা প্রোটিন কিন্তু ডেলি খাবার তালিকায় কিন্তু আমরা অ্যাড করে থাকি। ঠিক আছে, কারোর শরীরে যদি প্রোটিনের ঘাটতি হয় বলো তো প্রোটিনের ঘাটতিতে কি কি রোগ হতে দেখতে পাই আমরা, প্রোটিনের অভাব যদি দেখতে পাই তাহলে আমাদের কি রোগ হয় বলো? তোমরা ম্যারাসমাস ডিজিজের নাম শুনেছো? কোয়াশিকোর, কোয়াশিকোর, ম্যারাসমাস এইসব ডিজিজ ছোটবেলায় আমরা পড়িনি যে প্রোটিনের অভাবে এই রোগগুলো আমাদের হয় বাচ্চাদের, সেই হার্ট আর বা বুকের সব চেস্ট যে মানে রিপ কেস গুলো দেখতে পাওয়া যায়। তো সেই ম্যারাসমাস এবং কোয়াশিকোর ডিজিজ কিন্তু এই প্রোটিনের ঘাটতি দেয়। এবং যদি তুমি একটু বড় বয়সে যদি তোমার শরীরে প্রোটিনের ঘাটতি আমরা দেখতে পাই তাহলে কিন্তু অনেক রকম সমস্যা কিন্তু আমরা দেখতে পাই। যে এই দেখো আমরা যখন একটু হাই এজ হচ্ছে দেখবা কিছুদিন সময় কিছু বয়স পরে গিয়ে দেখতে পাচ্ছি কি হার্টের সমস্যা, কারো দেখতে পাচ্ছি লিভারের প্রবলেম, কারো দেখতে পাচ্ছি কিডনিতে প্রবলেম। হ্যাঁ এগুলো কেন প্রবলেম হচ্ছে দেখো আমাদের দেখা যায় 40-45 বছর বয়সে গিয়ে দেখতে পাচ্ছি বাবা কাকুদের এই প্রবলেম দেখা যায় কিন্তু ওনারই কোনো বন্ধু বা ওনার কোনো একটা ভাইয়ের দেখতে পাচ্ছি এই প্রবলেম গুলো দেখতে পাচ্ছি কেন? কারণ দেখো আমাদের যদি এই দেখো হার্ট বলো লিভার বলো কিডনি বলো আমাদের শরীরে যতগুলো অর্গান আছে সব অর্গান গুলো কিন্তু এই প্রোটিন দ্বারা কিন্তু তৈরি। এখন এই প্রোটিনের যখন ঘাটতি দেখা দেবে তখন কিন্তু এই হার্টের মাসেল গুলো মানে কার্ডিয়াক মাসেলস গুলো লুজ হয়ে যাবে,
বা নষ্ট হতে শুরু করবে, তখন হার্টের প্রবলেম দেখতে পাবো। লিভার বা হেপাটিক যে মাসেলস গুলো আছে সেইগুলো লুজ হয়ে যাবে, তখন লিভারের প্রবলেম দেখতে পাবো। কারণ যদি কিডনির মাসেল গুলো নষ্ট হতে শুরু করে, তখন তার এই রিনাল মাসেলস গুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে তার কিডনির সমস্যা দেখা দিতে পারে। এইরকম প্রবলেম কিন্তু আমরা দেখতে পাই। এছাড়াও দেখো মাসেল ফ্যাটিজিউ, কারো দেখা যাচ্ছে মাসেল নষ্ট হয়ে যেতে শুরু করছে। তাহলে মাসেল নষ্ট হয়ে যেতে শুরু করলে কিন্তু তারে কিন্তু বাঁচানো কিন্তু যাবে না, মানে সে আস্তে আস্তে ফার্স্ট হাঁটা বন্ধ করে দেবে, তারপর আস্তে আস্তে কিন্তু আছে মানে সে আর হাঁটা চলাফেরা করতে হবে না, বেড রেস্ট কিন্তু হয়ে যাবে, তারপর আস্তে আস্তে শরীর অকেজো হতে হতে সে কিন্তু মারা কিন্তু যাবে। ঠিক আছে, তো এই সব প্রবলেম কিন্তু আমরা দেখতে পাই। সেই কারণে আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খাওয়া কিন্তু দরকার। আবার দেখো অতিরিক্ত যদি প্রোটিন তুমি খাও, তাহলে তোমার কিন্তু কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, বা তোমার হেপাটিক ক্যান্সার কিন্তু দেখতে কিন্তু আমরা পাই। হ্যাঁ, এই যে যা বলে না, যারা কেউ কখনো জিমে টিমে গেলে বলো, জিম ট্রেনাররা বলে শুধু প্রোটিনারি ডায়েট দেয়, প্রোটিনারি ডায়েট দেয়, তখন তুমি বলতে পারবে যে স্যার আমরা যদি এত প্রোটিন খাই তাহলে আমাদের কিন্তু একটা টাইমে গিয়ে কিন্তু কিডনির সমস্যা দেখতে পাবে। কারণ এই প্রোটিন ডাইজেস্ট, কারণ দেখো এই প্রোটিন ভেঙে কি তৈরি হচ্ছে, এই নাইট্রোজেন কন্টেইনিং কম্পাউন্ড লাইক ইউরিয়া, অ্যামোনিয়া বা ইউরিক অ্যাসিড আমাদের শরীরে তৈরি হয়ে যাচ্ছে। দেখো এই আমাদের শরীরে দেখো ইউরিক অ্যাসিড জমে না একটু বয়সকাল হয়ে গিয়ে, কারণ কি তার এই প্রোটিন ভেঙে ইউরিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে, প্রোটিন ভেঙে কিসে কনভার্ট হচ্ছে, ইউরিক অ্যাসিড কনভার্ট হচ্ছে। সেই ইউরিক অ্যাসিড দেখা যায় তার হাঁটুর তলায় বা পায়ের তলায় বা ব্যাক সাইডে বা চেস্ট সাইডে বিভিন্ন জায়গায় দেখা আছে তাদের গাঁটের ভিতরে ইউরিক অ্যাসিড জমতে শুরু করছে, এবং এই ইউরিক অ্যাসিড একটা টাইমে তার একটা বেশ ব্যাপক হারে পেইন কিন্তু তৈরি করছে। ঠিক আছে, তাহলে এইরকম সমস্যা কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। ঠিক আছে, অতিরিক্ত প্রোটিন যেমন খাবার ভালো, আবার ঠিক ততটাই কিন্তু ক্ষতিকারক। এছাড়াও দেখো এই প্রোটিন বিপাক করার জন্য আমাদের লিভার এবং কিডনিতে একটা সাইকেল চলে, সেটাকে আমরা বলে থাকি অর্নিথোসিন সাইকেল। এইটা তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু আসবে। সেই অর্নিথোসিন সাইকেল কিন্তু আমাদের যদি অতিরিক্ত কেউ প্রোটিন খায়, তাহলে কিন্তু সেই অর্নিথিন সাইকেল কিন্তু ড্যামেজ হতে পারে, বা অর্নিথিন সাইকেল যদি না হয় তাহলে কিন্তু তার লিভার বা কিডনিতে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। একটা টাইমে গিয়ে দেখা যাচ্ছে তার হাত পা ফোলা শুরু করেছে। তাহলে এইরকম সমস্যা কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের প্রোটিন জাতীয় কম্পাউন্ড গুলো কিন্তু এই যে ওয়েস্ট মেটেরিয়াল হিসেবে, অর্থাৎ নাইট্রোজেন কন্টেনিং ওয়েস্ট মেটেরিয়াল হিসেবে কিন্তু শরীর থেকে বাইরে কিন্তু বেরিয়ে যায়। ঠিক আছে, দেখো নর্মালি অ্যাডাল্টস আর said to be the in a state of the nitrogen balance when their nitrogen loss equal to their nitrogen intake। দেখো অ্যাডাল্টরা তখনই আমাদের এই নাইট্রোজেন ব্যালেন্সটা হয় যখন সে তার শরীর থেকে নাইট্রোজেন লস হতে শুরু করে থাকে, তখন সে নাইট্রোজেন আবার ইনটেক করে নেয়। ঠিক আছে, ইফ দ্য নাইট্রোজেন ব্যালেন্স ইজ distributed in on animals, it experiences a new situation and tries to adjust itself to a new nitrogen level। তো এই নাইট্রোজেন লেভেলটাকেও ব্যালেন্স করার সময় আমরা অনেক অনেক সময় কি করে থাকি, অ্যানিমালরা কিন্তু আমরা এই নাইট্রোজেন জাতীয় কম্পাউন্ড গুলোকেও কিন্তু খেয়ে থাকি। ঠিক আছে, এবং অতিরিক্ত নাইট্রোজেনটাকে দেখো আমরা ইউরিনের মাধ্যমে শরীর থেকে কিন্তু বাইরে স্পেল আউট করে দেয়। এছাড়া ফিসিসের মাধ্যমে কিন্তু শরীর থেকে কিন্তু এই নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড গুলোকেও আমরা শরীর থেকে বাইরে বার করে দেয়। ঠিক আছে, এবার দেখো নেক্সট হচ্ছে, দেখো নেক্সট যেটা সেটা হচ্ছে অ্যামোনিয়া। ঠিক আছে, নেক্সট আমাদের নাইট্রোজেন কন্টেইনিং কম্পাউন্ডটার নাম হচ্ছে কি, অ্যামোনিয়া। অ্যামোনিয়া কিভাবে তৈরি হচ্ছে, দেখো অ্যামোনিয়া ইজ দ্য চিপ ব্রেকডাউন প্রোডাক্ট অফ দ্য অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে অ্যামাইনো অ্যাসিড গুলো খায়, অ্যামাইনো অ্যাসিড কোথায় দেখতে পাই, দেখো একটা লার্জ পলিপেপটাইড চেইনস, লার্জ পলিপেপটাইড চেইনস। সেই লার্জ পলিপেপটাইড চেইনস আমরা কি দেখতে পাই, যে প্রোটিনের বিল্ডিং ব্লক হিসেবে আমরা কি দেখতে পাই, অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনের মাধ্যমে জুড়ে জুড়ে কি তৈরি, একটা লার্জ পলিপেপটাইড চেইনস তৈরি হয়। কখন তৈরি হয়, ডিউরিং ট্রান্সলেশন পিরিয়ড। ট্রান্সলেশন পিরিয়ডে কিন্তু এরকম লার্জ অ্যামাইনো অ্যাসিড পলিপেপটাইড চেইনস কন্টেইনিং কিন্তু পার্ট কিন্তু তৈরি হয়। তো আমাদের শরীরে যখন এইরকম পার্ট, দেখো এই যে অ্যামাইনো অ্যাসিড তৈরি আছে, তো অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে যে পেপটাইড বন্ধনী আচ্ছা, এই বন্ধনীকে কি বলা হয়, পেপটাইড বন্ড কিন্তু বলা হয় থাকে। এই বন্ডকে কি বলা হয়, পেপটাইড বন্ড কিন্তু বলা হয় থাকে। এই পেপটাইড বন্ডকে ব্রেক করার জন্য দেখো আমাদের এক ধরনের এনজাইম কাজ করে, তার নাম আছে পেপসিনস, পেপসিন এনজাইম। এই পেপসিন এনজাইমকে কি কাজ করে থাকে, প্রোটিনের মাঝখানে এই পেপটাইড বন্ডকে ব্রেক করে দেয়। এছাড়া পেপটাইডেজ এনজাইম, পেপটাইডেজ নামক এনজাইম, এইগুলো দেখো আমরা সব ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু এই পার্টগুলো পড়েছি, ওখান থেকে তোমরা আরো একটু ভালো করে দেখে নাও যদি কারোর এইগুলো না জানা থাকে। ঠিক আছে, তো এই পেপটাইডেজ এনজাইমস গুলো কি করে থাকে, অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে যে পেপটাইড বন্ধনীগুলো থাকে বা বন্ড গুলো থাকে সেগুলোকে কিন্তু ব্রেকডাউন করে। আর এই ব্রেকডাউন হওয়ার পরেই তখন এই অ্যামাইনো অ্যাসিড গুলো আমাদের শরীরে কি হয়ে যায়, মেটাবলিজম প্রসেসে কিন্তু এন্টার করে। আর দেন তখনই কিন্তু এই অ্যামোনিয়া নামক
ওয়েস্ট মেটেরিয়ালস কিন্তু আমাদের শরীরে কিন্তু তৈরি কিন্তু হয়। আর এই অ্যামোনিয়া তৈরি হয় কোথায়? না, এই অ্যামোনিয়া তৈরি হয় কিন্তু আমাদের দেখো লিভারে কিন্তু তৈরি কিন্তু হয়। ঠিক আছে, ডিঅ্যামাইনেশন চিপস অকার্স ইন দ্য লিভার অ্যান্ড অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন প্রসেসের মাধ্যমে কিন্তু এই অ্যামোনিয়া মানে অ্যামোনিয়া কিন্তু তৈরি করা হয়। ঠিক আছে, তারপরে দেখো সেকেন্ড, দেখো কি বলছে, দেখো অ্যামোনিয়া ইজ এ টক্সিক সাবস্টেন্স অ্যান্ড is a constantly being produced in tissue by deaminations of the amino acid. অ্যামাইনো অ্যাসিডের ভিতরে যখন ডিঅ্যামাইনেশনস করা হয় কিভাবে, দেখো একটা অ্যামাইনো অ্যাসিডের যদি আমরা ছবি দেখি তাহলে মাঝখানে এদের কি দেখতে পাই? সেন্ট্রাল কার্বন আমরা দেখতে পাই। এই সেন্ট্রাল কার্বনে আমরা কি দেখতে পাই? বাম সাইডে কার্বক্সিলিক গ্রুপ আমরা দেখতে পাই। দেন ডান সাইডে আমরা কি দেখতে পাই? অ্যামাইন গ্রুপ আমরা দেখতে পাই। তারপর এক সাইডে কি দেখতে পাই আমরা? সাইড চেঞ্জ হিসেবে হাইড্রোজেন দেখতে পাই, আর এক সাইডে সাইড চেন হিসেবে আমরা আর গ্রুপ আমরা দেখতে পাই। তো এই যে কার্বনের সাথে এইটাকে আমরা কি বলে থাকি? সেন্ট্রাল কার্বন বা আলফা কার্বন বলে থাকি। আলফা কার্বন যে অ্যামাইনো গ্রুপের সাথে যে বন্ড করে আছে, এই বন্ডটা যখন ব্রেক ঘটে কোন প্রসেসের মাধ্যমে? ডিঅ্যামাইনেশন প্রসেসের মাধ্যমে। ঠিক তখনই কি তৈরি হয়? এই অ্যামাইন গ্রুপটা এট এ টাইম আমাদের শরীরে অ্যামোনিয়াতে কিন্তু কনভার্ট হয়। অ্যামোনিয়াতে কিন্তু কনভার্ট হয়। ঠিক আছে, সেই অ্যামোনিয়া কিন্তু আমাদের শরীরে কি এক ধরনের হার্মফুল সাবস্টেন্স কিন্তু বলা হয়ে থাকে। এবার দেখো এই অ্যামোনিয়া অফ কিটো অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড অ্যান্ড ফরমেশনস অফ দ্য ইউরিয়া ইন দ্য লিভার। এই অ্যামোনিয়া কি হয় আমাদের শরীরে অনেক অনেক সময় কি হয়? কিটো অ্যাসিডে কনভার্ট হয়, গ্লুটামিক অ্যাসিডে কনভার্ট হয়, অথবা এটা আমাদের লিভারের ভিতরে কি হয়ে যাচ্ছে? ইউরিনে কিন্তু ইউরিয়াতে কিন্তু কনভার্ট কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, তো এইসব প্রসেসগুলো আমাদের শরীরে কিন্তু চলে। দেন আমাদের ওয়েস্ট মেটেরিয়াল হিসেবে কি দেখতে পাচ্ছি? ইউরিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এই ইউরিয়ার দেখো, ইউরিয়া কিন্তু কোন প্রসেসে আমাদের শরীরে তৈরি হয়? মাথায় রাখবা, অর্নিথোসিন সাইকেলের মাধ্যমে কিন্তু আমাদের শরীরে কিন্তু ইউরিয়া কিন্তু চলে। ঠিক আছে, দেখো এই অর্নিথিন সাইকেলটা আমাদের শরীরে কোথায়? ম্যামালিয়ান্স লিভারের ভিতরে, যেটা একটা ম্যামালিয়ান্সের সবচেয়ে লার্জেস্ট গ্ল্যান্ড ইন হিউম্যান বডি, সেটা কি? লিভার। আর এই লিভারের ওয়েট কত থাকে? প্রায় 1.5 কেজি কিন্তু ওয়েট কিন্তু থাকে। আর এই লিভারের ভিতরে কিন্তু আমাদের কোন সাইকেল চলে? না, ইউরিয়া সাইকেল। আর এই ইউরিয়া সাইকেলে কি তৈরি হয়? সরি, ইউরিয়া সাইকেল বলছি, অর্নিথিন সাইকেল। তো এই অর্নিথিন সাইকেলে কি তৈরি হয়? ইউরিয়া কিন্তু তৈরি কিন্তু হয়। ঠিক আছে, এখন এই লিভারকে কিন্তু আমরা মাদার অর্গানিজমও কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, এই অর্নিথিন সাইকেলে কি তৈরি হয়? দেখো অর্নিথিন সাইকেলে কয়েকটা প্রোডাক্ট তৈরি হয়, যার নাম দেখো দেখো এই অর্নিথিন সাইকেলের নাম কেন অর্নিথিন হয়েছে? কারণ এখানে এই অর্নিথিন নামক এক ধরনের প্রোডাক্ট কিন্তু তৈরি হয়, সেখানে এই সাইকেলের নাম দিয়েছে কি? অর্নিথিন সাইকেল। এই সাইকেলের নাম কি দিয়েছে? অর্নিথিন সাইকেল। ঠিক আছে, এবার দেখো এই সাইকেলে ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হিসেবে কি কি তৈরি হচ্ছে? দেখো সিট্রুলিন তৈরি হচ্ছে, আর কোথায় তৈরি হয়? আর কি তৈরি হচ্ছে? আর্জিনিন তৈরি হচ্ছে, এন্ড আর কি তৈরি হচ্ছে? আর্জিনিন সাকসিনেট কিন্তু তৈরি হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে অর্নিথিন সাইকেলে যে ফার্স্ট প্রোডাক্টটা তৈরি হচ্ছে তার নাম আছে কি? অর্নিথিন। আর এই অর্নিথিন সাইকেলে আর কি কি তৈরি হচ্ছে? সিট্রুলিন তৈরি হচ্ছে, দেন আর্জিনিন সাকসিনেট তৈরি হচ্ছে, দেন আর্জিনিন তৈরি হচ্ছে। এই চারটে কিন্তু কম্পাউন্ড কিন্তু তৈরি হয়। এবার দেখো এই প্রসেসটা আমাদের সেলের সাইটোপ্লাজম অ্যান্ড মাইটোকন্ড্রিয়ার সাথে কিন্তু রিলেটেড সাইকেল। ঠিক আছে, এই যে ইউরিয়া সাইকেল বা অর্নিথিন সাইকেল, এটা আমাদের শরীরে কোথায় চলছে? শরীরের কিন্তু সেলের সাইটোপ্লাজমে হচ্ছে, এবং একটা স্টেপ কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়াতে কিন্তু ঘটছে। তার আগে দেখো এই অর্নিথিন সাইকেলটাকে আমরা একটু জেনে নিই, স্টাডি করে নিই। ঠিক আছে, তাহলে কি দেখতে পাচ্ছি? যে অর্নিথিন সাইকেলে দেখো অ্যামাইনো অ্যাসিড এবং পিউরিন, পিউরিন আমরা কোথায় দেখতে পাই? আমাদের নাইট্রোজেন বেস হিসেবে কিন্তু আমরা পিউরিন কিন্তু দেখতে পাই। আর এই নাইট্রোজেন বেস আমরা কোথায় দেখতে পাই? ডিএনএ বা আরএনএ। এখন মনে করো তুমি নিউক্লিক অ্যাসিড খেয়েছো, হ্যাঁ, নিউক্লিক অ্যাসিড মানে কি? আমরা ডিএনএ বা আরএনএ কে বলছি। অথবা তুমি প্রোটিন খেয়েছো। ঠিক আছে, তুমি কি খাচ্ছ? প্রোটিন খাচ্ছ বা নিউক্লিক অ্যাসিড খাচ্ছ। নিউক্লিক অ্যাসিড মানে মনে করো তুমি একটা কোনো মাসেলস খেয়েছো, মাসেলস এর ভিতরে কি দেখতে পাচ্ছি? দেখো মনে করো এই একটা মাসেলস, মনে করো তুমি একটা মাংস খেয়েছো,
তো মাংসের ভিতরে কি দেখতে পাই, নিউক্লিয়াস দেখতে পাই। আর এই নিউক্লিয়াসের ভিতরে আমরা এই নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ বা আরএনএ খাচ্ছি আমরা। ঠিক আছে, তুমি যত মাছ মাংস ডিম খাবে, এই মাছ মাংস ডিমের ভিতরে যে সেল আছে, সেই সেলের ভিতরে যে নিউক্লিয়াস আছে, আর সেই নিউক্লিয়াসের ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি, নিউক্লিক অ্যাসিড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর কি খাচ্ছি, তুমি খাচ্ছ প্রোটিন খাচ্ছ। তাহলে এই প্রোটিন খাচ্ছ বা নিউক্লিক অ্যাসিড খাচ্ছ, নিউক্লিক অ্যাসিডের ভিতরে আমরা কি দেখতে পাই, নাইট্রোজেন বেস কিন্তু আমরা দেখতে পাই, যার নাম আমরা পিউরিন কিন্তু আমরা দেখতে পাই। পিউরিন আমাদের শরীরে যখন বিপাক হয়, বা অ্যামাইনো অ্যাসিড যখন আমাদের শরীরে যখন বিপাক হচ্ছে, তখনই কিন্তু কি তৈরি হচ্ছে, এইগুলো কিন্তু আমাদের শরীরে ইউরিয়াতে কিন্তু কনভার্ট কিন্তু হচ্ছে। আর তার জন্য আমাদের কোথায় সাহায্য করছে, এই প্রসেসটা কোথায় ঘটছে, আমাদের লিভারে ঘটছে। লিভারের কোথায় ঘটছে, লিভারের সেলের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিন্তু ঘটছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ক্লিয়ার হলো যে ইউরিয়া কোথায় আমাদের তৈরি হয়। ইউরিয়া আমাদের তৈরি হয়, মাথায় রাখবা, লিভারের সাইটোপ্লাজম বা মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিন্তু তৈরি হয়। কিসের জন্য তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড এবং পিউরিনের মেটাবলিজমের কারণে কিন্তু ইউরিয়া কিন্তু তৈরি হয়। আর এই যে প্রসেসটার নাম কি, অর্নিথিন সাইকেল। কেন অর্নিথিন সাইকেল বললাম, কারণ এই সাইকেলের যে ফার্স্ট প্রোডাক্ট তৈরি হয় তার নাম হচ্ছে অর্নিথিন, তাই এই সাইকেলের নাম হয়েছে কি, অর্নিথিন সাইকেল। এই পর্যন্ত ক্লিয়ার দুইজনের? হ্যাঁ স্যার। ফিরদাউসের কোনো সমস্যা? ঠিক আছে, ঠিক আছে, একটু বলবে যদি কোনো জায়গায় অসুবিধা হয়, বলবে। ঠিক আছে, আমি একটু দ্রুত পড়াচ্ছি তো, কারণ এরপর আমাকে আবার স্টাডি করতে হবে। ঠিক আছে, দেখো এখানে একটা অ্যামাউন্ট দিয়েছে যে আমাদের মোটামুটি ব্লাডে 100 ml ব্লাডের ভিতরে কতটা নর্মালি থাকা দরকার ইউরিয়া, সেটা একটা অ্যামাউন্ট দিয়েছে 18 থেকে 38 mg। এর বেশি যদি হয়ে যায় তখন কিন্তু আমাদের ব্লাড টেস্টের মাধ্যমে কিন্তু আমাদের এই ইউরিয়া টেস্ট আমাদের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি। হ্যাঁ, এইবারে দেখো, তারপর দেখো এই ইউরিয়া তৈরি হবার জন্য দেখো আমাদের এই যে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিন্তু একটা সাইকেল চলে। এই সাইকেলটা তোমরা সবাই জানো বায়োকেমিস্ট্রি পড়ার সময়, এটার নাম আমরা জানি টিসিএ সাইকেল। আর এই টিসিএ সাইকেলের একজন সায়েন্টিস্ট ছিল, যার নাম হচ্ছে বিজ্ঞানী হেন্স ক্রেবস। সেই হেন্স ক্রেবস এর নাম অনুসারে এই সাইকেলের অপর নাম হয়েছে কি, ক্রেবস সাইকেল। তাহলে দেখো এই অর্নিথিন সাইকেল চালানোর জন্য কিন্তু এই টিসিএ কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, আর এই টিসিএ সাইকেল আমাদের কোথায় ঘটে, আমরা জানি মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের ভিতরে কিন্তু ঘটে। টিসিএ সাইকেলটা কোথায় ঘটে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে কিন্তু ঘটে। বুঝা গেছে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স এবং কোষের সাইটোপ্লাজমের সাইটোসলের ভিতরে কিন্তু এই অর্নিথিন সাইকেল চলে। কিভাবে হচ্ছে দেখ, ফার্স্ট দেখো আমাদের কি হচ্ছে, দেখ এখন দেখো সাকসিনাইল কোয়ে, হ্যাঁ টিসিএ সাইকেলে দেখো সাকসিনাইল কোয়ে থেকে যখন সাকসিনেট তৈরি হয়, কি বললাম, সাকসিনাইল কোয়ে থেকে যখন সাকসিনেটে কনভার্ট হয়, ঠিক তখনই এখান থেকে এক ধরনের বাই প্রোডাক্ট হিসেবে কি তৈরি হচ্ছে, সিট্রুলিন কিন্তু তৈরি হচ্ছে। আর এই সিট্রুলিন সেটি কোথায় চলে যাচ্ছে, দেখো মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স থেকে কোষের সাইটোপ্লাজমে চলে আসে। বোঝা গেল, তাহলে কি বললাম, সিট্রুলিন কোথায় তৈরি হচ্ছে, টিসিএ সাইকেলে তৈরি হচ্ছে। আর টিসিএ সাইকেল কোথায় ঘটছে, সেলের মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে কিন্তু ঘটছে। আর সেই সিট্রুলিন কি করছে, মাইটোকন্ড্রিয়াল আউটার মাইটোকন্ড্রিয়াল পোর দিয়ে কোথায় বেরিয়ে আসে, কোষের সাইটোপ্লাজমে কিন্তু বেরিয়ে আসে সেলের। সেই সিট্রুলিন দেন দেখো আর্জিনি আর্জিনো সাকসিনেট সিনথেস নামক এনজাইমের বিক্রিয়ায়, এবং এই আর্জিনো সাকসিনেট এটিপি কে এএমপি তে কনভার্ট করছে, এবং এখানে এক ধরনের বাই প্রোডাক্ট হিসেবে অ্যাসপার্টেট ইউজ হচ্ছে। সেই সময় সিট্রুলিন কিসে কনভার্ট হচ্ছে, আর্জিনিনো সাকসিনেটে কিন্তু কনভার্ট হচ্ছে। দেখো এই রিঅ্যাকশনটা আমি কিভাবে হচ্ছে, দেখো দেখো সিট্রুলিন এখন কোষের সাইটোপ্লাজমে বেরিয়ে আসে। এবার দেখো এই সিট্রুলিনকে কিসে কনভার্ট করব আমরা, সিট্রুলিনকে আর্জিনিনো সাকসিনেটে কিন্তু কনভার্ট কিন্তু আমরা করব। আর্জিনিনো সাকসিনেটে কিন্তু কনভার্ট করব। এখন আর্জিনিনো সাকসিনেট মিন্স কি, সাকসিনেটের সাথে আর্জিনিন নামক এক ধরনের গ্রুপ কিন্তু অ্যাটাচ হচ্ছে। হ্যাঁ, তার ফলে এখানে কি তৈরি হচ্ছে, আর্জিনিনো সাকসিনেট।
এবার দেখো সিট্রুলিনকে আর্জিনিনো সাকসিনেটে কনভার্ট করার জন্য যে এনজাইমটা আমরা এখানে ইউজ করছি তার নাম কি? এনজাইমটার নাম হচ্ছে দেখো, এনজাইমটার নাম হচ্ছে আর্জিনিনো সাকসিনেট সিনথেস। কি নাম? আর্জিনো সাকসিনেট সিনথেস। এই এনজাইম কি করছে? সিট্রুলিনকে আর্জিনিনো সাকসিনেটে কিন্তু কনভার্ট করছে। তার জন্য এ কি করছে? 1 মোল অফ এটিপি ইউজ করছে, এবং সেই এটিপি এখানে ফসফোরাইলেশন প্রসেসের মাধ্যমে এএমপি তে কনভার্ট হচ্ছে। এবং এখানে সাবস্ট্রেট হিসেবে আরেক ধরনের কম্পাউন্ড এখানে ইউজ হচ্ছে, যার নাম হচ্ছে কি বললাম? অ্যাসপার্টেট। অ্যাসপার্টেট, এই অ্যাসপার্টেটও ওয়ান কাইন্ড অফ অ্যামাইনো অ্যাসিড। আর এই প্রসেসটা কোথায় ঘটছে? এই প্রসেসটা সেলের সাইটোপ্লাজমে ঘটছে, আর দেন সেটি কনভার্ট হচ্ছে কি? আর্জিনিনো সাকসিনেটে কিন্তু কনভার্ট হচ্ছে। তাহলে ক্লিয়ার হলো সিট্রুলিনকে কিভাবে আর্জিনিনো সাকসিনেটে কনভার্ট করব? এই মাথায় রাখবা, আর্জিনো সাকসিনেট সিনথেস নামক এনজাইম এটিপি 1 মোল অফ এটিপি ইউজ করে এএমপি তে কনভার্ট হয়। দেন এখানে আরেক ধরনের সাবস্ট্রেট হিসেবে ইউজ হচ্ছে অ্যাসপার্টেট, দেন তখন সেটা কিসে কনভার্ট হচ্ছে? আর্জিনিনো সাকসিনেটে কিন্তু কনভার্ট হচ্ছে। ফার্স্ট স্টেপ ক্লিয়ার হলো সবার? হ্যাঁ স্যার। তাহলে আমাদের অর্নিথিন সাইকেলে কিন্তু ফার্স্ট স্টেপ কমপ্লিট। দেন এই আর্জিনিনো সাকসিনেটকে কিসে কনভার্ট করব? আর্জিনিনে কিন্তু কনভার্ট করব। তার জন্য এখান থেকে কি করতে হবে? এই সাকসিনেটকে ফিউমারেটে কিন্তু কনভার্ট হয়। এই ফিউমারেট কোথায় চলে যায়? এই ফিউমারেট চলে যাবে আমাদের মাইটোকন্ড্রিয়ায়। এই ফিউমারেট মাইটোকন্ড্রিয়াল এই টিসিএ সাইকেলের সাথে কনভার্ট হয়ে যাবে ফিউমারেট থেকে অক্সালো অ্যাসিটেটে। এই প্রসেসটা তোমাদের এখানে লেখা নেই, কিন্তু আমি একটু বলে দিলাম যে এই ফিউমারেট যখন আর্জিনিনো সাকসিনেট থেকে যখন রিলিজ হয়েছে, ফিউমারেট কোথায় গিয়ে আবার জয়েন করছে? সে কিন্তু টিসিএ সাইকেলে কিন্তু জয়েন করছে। আর ঠিক তখন ফিউমারেট কিসে কনভার্ট হচ্ছে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে কিন্তু কনভার্ট হচ্ছে। সেখানে আমি শর্টে OAA লিখলাম। তারপরে দেখো আর্জিনিনো সাকসিনেট থেকে যখন ফিউমারেট রিলিজ হয়ে যাচ্ছে, ফিউমারেটকে রিলিজ হবার জন্য এখানে যে যে এনজাইমটা কাজে লাগে সেই এনজাইমটার নাম হচ্ছে লাইজ এনজাইম। লাইজ এনজাইমের কাজ হচ্ছে ভেঙে দেওয়া। আর্জিনিনো সাকসিনেট থেকে কি ভেঙে দিচ্ছে? ফিউমারেট নামক মেটেরিয়ালসটাকে ভেঙে দিচ্ছে। আর এখানকার যে এনজাইমটার নাম লাইজ এনজাইমটার নাম হচ্ছে আর্জিনিনো সাকসিনেট লাইজ। দেখো এখানে দুটো এনজাইমের দেখো নাম দুটো একই, কিন্তু কিন্তু একটার নিচেই লিখলাম আমরা সিনথেস, আর একটার নিচেই লিখলাম আমরা কি? লাইজ। সিনথেসের কাজ হচ্ছে কি? জুড়ে দিয়ে নতুন একটা প্রোডাক্ট তৈরি করা। লাইজের কাজ হচ্ছে দেখো ভেঙে দিয়ে সেই মেটেরিয়ালসটাকে এখান থেকে ব্রেক ডাউন করে রিলিজ করে দিয়ে অন্য একটা মেটেরিয়ালে কিন্তু কনভার্ট করা। তাহলে বোঝা গেল? তাহলে আর্জিনিন সাকসিনেট সিন লাইজ কি করছে? এখান থেকে ফিউমারেটকে ভেঙে বার করে দিচ্ছে, এবং এটি কিসে কনভার্ট করা হচ্ছে? আর্জিনিনে কিন্তু কনভার্ট হচ্ছে। এবারে এই ফিউমারেট কোথায় গিয়ে অ্যাড হয়? এই ফিউমারেট কিন্তু আবার অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে কিন্তু কনভার্ট হয়ে গিয়ে টিসিএ সাইকেলটাকে কিন্তু কন্টিনিউ কিন্তু করে। এবার দেখো এই আর্জিনেজ নামক এক ধরনের এনজাইম ওয়াটারের হেল্প নিয়ে সেটি কিসে কনভার্ট করছে? দেখো অর্নিথিনে কিন্তু কনভার্ট করছে। সেই কারণে এই সাইকেলের নাম হয়ে গেছে কি? অর্নিথিন সাইকেল। ক্লিয়ার হলো অর্নিথিন সাইকেল? তাহলে পরীক্ষায় পড়লে তাহলে লিখতে পারবে অর্নিথিন সাইকেল। ফিরদাউস আরে বুঝতে পারলে কি তোমরা দুজন? ফিরদাউস বলো। এবার দেখো এই অর্নিথিন দেখো আমাদের কিডনিতে চলে গেল। কিডনিতে চলে যাওয়ার আগে কিসে কনভার্ট হলো? ইউরিয়াতে কনভার্ট হলো। এই ইউরিয়া কি হিসেবে কিডনি ইউজ করছে? ইউরিয়াকে দেখো ইউরিনের মাধ্যমে রিলিজ কিন্তু করে দিচ্ছে শরীর থেকে। অথবা এই অর্নিথিন আবার কোথায় চলে যায়? মাইটোকন্ড্রিয়ায় কিন্তু চলে গিয়ে কিন্তু এই সাইকেলটাকে কিন্তু কন্টিনিউ কিন্তু করতে থাকে। ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু অর্নিথিন সাইকেল কিন্তু আমাদের চলে। ভেরি ইম্পর্টেন্ট, 3 মার্কসের কিন্তু কোশ্চেন দেবে অর্নিথিন সাইকেল। তাহলে এখান থেকে পুরো এই পর্যন্ত লিখে দিলে কিন্তু অর্নিথিন সাইকেল কিন্তু হয়ে গেল। ঠিক আছে? দেন আসা যাক ইউরিক অ্যাসিড। এখন ইউরিক অ্যাসিড কারা সিক্রেট করে? দেখো বার্ডস and different kind of reptilians। হ্যাঁ, বার্ডস দেখো বার্ডসরা কখনোই দেখো এক্সক্রিটরি ম্যাটেরিয়াল হিসেবে দেখো আমরা যেরকম কি করে থাকি? আমরা হচ্ছে ইউরিন সিক্রেট করে থাকি, তাই তো? বাট বার্ডসরা কখনো কি ইউরিন সিক্রেট করে? তারা দেখো পটির মাধ্যমে কিন্তু কি করে দেয়? পটির মাধ্যমে কিন্তু সেই ইউরিনটা কিন্তু সিক্রেট করে। এখন দেখো বার্ডস এখন দেখা আছে বাতাসে সে উড়ে বেড়াচ্ছে, গ্লাইডিং করছে। এখন সেই সময় সে কি ইউরিন সিক্রেশনস করে? ইউরিন সিক্রেশনস করলে তখন মানুষের গায়ে লাগতে পারে।
তাহলে সেইখানে বার্ডসদেরকে নেচার কি করে দিয়েছে যে তুমি বাবা ইউরিন সিক্রেট করো না, তুমি কি সিক্রেট করো, ইউরিক অ্যাসিড কিন্তু সিক্রেট করো। এবং নেচার কি করে দিয়েছে, এই ইউরিক অ্যাসিড যদি কোনো গাছের গায়ে বা কোনো একটা অর্গানিজমের গায়ে পড়লে যদি ক্ষতিগ্রস্ত হয়, সেই কারণে ইউরিক অ্যাসিডকে কি করে দিয়েছে, লেস টক্সিক কিন্তু করে দিয়েছে। বোঝা গেছে, ইউরিক অ্যাসিড কি লেস টক্সিক। আর ইউরিক অ্যাসিড কারা সিক্রেট করে থাকে, বার্ডস এন্ড ডিফারেন্ট কাইন্ড অফ রেপটাইলিয়ান্সরা তারা কিন্তু সিক্রেট করে থাকে। ঠিক আছে, এরপরই আমরা দেখতে পাবো যে কারা কারা ইউরিয়া সিক্রেশনস করে, কারা কারা ইউরিক অ্যাসিড সিক্রেশন করে থাকে, কারা কারা অ্যামোনিয়া সিক্রেশন করে থাকে। তো মাথায় রাখা মোস্ট হার্মফুল যে ওয়েস্ট মেটেরিয়াল সেটা হচ্ছে কিন্তু অ্যামোনিয়া, তারপরে একটু মডারেট হার্মফুল হচ্ছে ইউরিয়া, তারপরে হচ্ছে লেস টক্সিক হচ্ছে কিন্তু হচ্ছে ইউরিক অ্যাসিড। তাহলে সব থেকে মোর কে মাথায় রাখতে হবে, অ্যামোনিয়া। দেন হচ্ছে ইউরিয়া। আর সবচেয়ে লেস টক্সিক কে, লেস টক্সিক হচ্ছে কি ইউরিক অ্যাসিড। আর এই ইউরিক অ্যাসিড কারা সিক্রেট করে থাকে, ইউরিক অ্যাসিড কিন্তু হচ্ছে বার্ডস রেপটাইলিয়ান্স। ইউরিয়া কারা সিক্রেশন করে থাকে, এই যে আমরা ম্যামালিয়ান্স। এন্ড অ্যামোনিয়া কারা করে থাকে, ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যারাইন অর্গানিজমস, মানে যারা হচ্ছে সামুদ্রিক প্রাণী তারা কিন্তু হচ্ছে অ্যামোনিয়া কিন্তু রিলিজ কিন্তু করে। ঠিক আছে, তাহলে এই সবগুলো একটু পড়ে নেওয়া। তাহলে এই পর্যন্ত সবার ক্লিয়ার হলো। এইবার দেখো আমরা কোর পার্টের দিকে চলে। তো আমাদের এই মেন এক্সক্রিটরি অর্গান যেটি, সেটি হচ্ছে আমরা জানি কিডনি। মেন এক্সক্রিটরি অর্গানটির নাম কি, কিডনি। তো এই কিডনির কেমন শেপ হয়, দেখো আমাদের জানি যে 1 পেয়ার্স অফ কিডনি আমাদের শরীরে প্রেজেন্ট। তো এই কিডনি আমাদের কোথায় দেখতে পাই, পেরিটোনিয়াল ক্যাভিটির ভিতরে কিন্তু আমরা দেখতে পাই। আমাদের ব্যাক সাইডে কোথায় দেখতে পাই, পেরিটোনিয়াল ক্যাভিটি ভিতরে কিন্তু আমরা দেখতে পাই। এবং অ্যাবডোমিনাল ব্যাক আউট অ্যাবডোমিনাল সাইডে কিন্তু আমরা কিডনি কিন্তু আমরা দেখতে পাই। আর এই কিডনি কিন্তু বিন শেপেড হয়ে থাকে। হ্যাঁ, আর কিডনি অনেকটা দেখতে কি হয়, ক্লিনচেড শিপ, মানে মুষ্টির মতো। ক্লিনচেড শিপ মিন্স হচ্ছে মুষ্টি। দেখো তোমার হাতটাকে মুঠো করলে তোমার হাতের মুঠো ঠিক যতটা সাইজ হবে, তোমার কিডনির সাইজ ঠিক ততটাই। কিন্তু প্রতিটা অর্গানিজমের কিডনির সাইজ কতটা হবে, তার মুষ্টি যতটা, এক মুষ্টি। মনে করো সে একটা মেয়ের মুষ্টি যতটা মোটা হবে, তার কিডনিও ঠিক ততটাই মোটা হবে। একটা ছেলেরও মুষ্টি ঠিক যতটা মোটা হবে, ঠিক ততটাই কিন্তু তার কিডনির সাইজ কিন্তু হবে। সেইখানে কিডনির সাইজটাকে অনেক সময় কি কার সাথে রিলেট করেছে, ক্লিনচেড শিপ, মানে এক মুষ্টির মতন কিন্তু ধরে রেখেছে। আর এটা অনেকটা শেপ, অনেকটা বিনের মতন দেখতে হয়। দেখো আমাদের মটরশুটির যে বিন আমরা দেখে থাকি, তো সেই বিনের মতন কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা বলে থাকি। এবং এরা আমরা কোথায় দেখতে পাই, আমাদের দেখো ব্যাক সাইডে দেখো 12 and 11 পেয়ার্স অফ রিব। আমাদের ব্যাক সাইডে যে 11 এবং 12 পেয়ার অফ রিব আমরা দেখতে পাই, সেখানে কিন্তু আমাদের এই কিডনি কিন্তু লোকেট করে থাকে। তাহলে কিডনির লোকেশন আমরা কোথায় দেখতে পাবো, যে বলবে যে আমাদের বডির পেরিটোনিয়াল ক্যাভিটির এন্ড ব্যাকওয়ার্ড অ্যাবডোমিনাল সাইডে আমরা দেখতে পাই আমাদের 1 পেয়ার্স অফ কিডনি। এন্ড আমাদের কোথায় দেখতে পাচ্ছি, 11 and 12 পেয়ার অফ রিব আমরা কিন্তু কিডনি কিন্তু আমরা দেখতে পাই। আর কিডনির শেপ কেমন হয়, বিন শেপের কিন্তু হয়ে থাকে। এবং এই কিডনির উপরেই দেখো এখন ইয়েলো কালারের এক ধরনের গ্ল্যান্ড আমরা দেখতে পাই, যাকে আমরা অ্যাড্রিনাল গ্ল্যান্ড বলে থাকি। এবং যার অপর নাম হচ্ছে দেখো সুপ্রারেনাল গ্ল্যান্ড কিন্তু বলা হয় থাকে, সুপ্রা রেনাল গ্ল্যান্ড বলা থাকে। আর এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে কি বলা হয়, অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে কিন্তু আমরা বলে থাকি এন্ডোক্রাইন গ্ল্যান্ড কিন্তু আমরা বলে থাকি, এন্ডোক্রাইন গ্ল্যান্ড কিন্তু আমরা বলে থাকি। কারণ কি, এ কিন্তু হরমোন সিক্রেশনস কিন্তু করে থাকে। হ্যাঁ, এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড কেমন দেখতে হয়, দেখো এরকম ট্রায়াঙ্গুলার টাইপের হয়। এর বাইরের অঞ্চলটাকে কর্টেক্স বলা হয় এবং ভেতরের অঞ্চলটাকে মিডল বলা হয়। এই কর্টেক্স থেকে কি হয়, কর্টিকুলার হরমোন কিন্তু হয়, অর্থাৎ কর্টিজল হরমোন ক্ষরণ হয়। আর এই যে মাঝখানের মিডুলা অঞ্চল থেকে, এখান থেকে কিন্তু মিডুলারি হরমোন সিক্রেশন হয়, যেটা হচ্ছে নন অ্যাড্রিনালিন কিন্তু হরমোন। ঠিক আছে, তাহলে এইরকম হরমোন কিন্তু অ্যাড্রিনালিন এবং নন অ্যাড্রিনালিন হরমোন আমাদের কোথা থেকে খরিত হয়, এই যে সুপ্রারেনাল গ্ল্যান্ডে কিন্তু খরিত হয়, সিক্রেশনস করে। আর এই সুপ্রারেনাল গ্ল্যান্ড কোথায় অবস্থান করে থাকে, এন্ড দ্য পেরিফেরি রিজিয়নস অফ দ্য কিডনি, কিডনির পেরিফেরি রিজিয়নে, আপার পেরিফেরি রিজিয়নে কিন্তু আমরা এই মোটামুটি সুপ্রারেনাল গ্ল্যান্ডটা কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। এইবার দেখো আমাদের এই কিডনির থেকে যে ডাক্টটা রিলিজ হয়, যেখান থেকে আমাদের কি ইউরিনটা নিচের দিকে নেমে আসে, এইটার নাম কি, এইটার নাম হচ্ছে কি ইউরেথ্রা। হ্যাঁ, এবং ইউরেথ্রা কার সাথে কানেক্ট করা থাকে, ইউরেথ্রা কিন্তু কানেক্ট করা থাকে আমাদেরকে ইউরিনারি ব্লাডারের সাথে কিন্তু কানেক্ট কিন্তু করা থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের ইউরিনারি সিস্টেমের ভিতরে ফার্স্ট আমাদের মেজর পার্ট হিসেবে কি দেখতে পাচ্ছি, কিডনি দেখতে পাচ্ছি। কিডনির উপরে কি দেখতে পাচ্ছি, এক ধরনের এন্ডোক্রাইন গ্ল্যান্ড আমরা দেখতে পাচ্ছি, যার নাম কি সুপ্রারেনাল গ্ল্যান্ড, এবং যার অপর নাম কি অ্যাড্রিনাল গ্ল্যান্ড, যে অ্যাড্রিনালিন এবং নন অ্যাড্রিনালিন নামক হরমোন সিক্রেশনস করে থাকে।
দেন তারপরে এই ইউরিনারি থেকে এক ধরনের ট্রাক অরিজিন হচ্ছে, যাকে কি বলছি ইউরেথ্রা, এবং এই ইউরেথ্রা কোথায় গিয়ে কানেক্ট হচ্ছে, ইউরেথ্রা কানেক্ট হচ্ছে কিন্তু আমাদের ইউরিনারি ব্লাডারের সাথে কিন্তু কানেক্ট হচ্ছে, এবং এই ইউরিনারি ব্লাডারে কি দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু আমাদের মোটামুটি আমাদের এই ইউরিনারি ট্র্যাক্টটা আমাদের শরীর থেকে কি দেখতে পাই, এখান থেকে কিন্তু আমাদের ইউরিন সিক্রেশনস কিন্তু করে থাকে। তাহলে এইগুলো পুরো প্রপারটাই আমরা কোথায় দেখতে পাচ্ছি, আমাদের ইউরিনারি সিস্টেমের ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো ইউরিনারি সিস্টেমের মাধ্যমে আমরা কি কি কাজ করে থাকি যদি আমরা দেখে থাকি, দেখো ইলেকট্রোলাইট ব্যালেন্স করে থাকি। ইলেকট্রোলাইটস বলতে কোনটা, সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম, ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম, এই 4 ধরনের উপাদানকে আমরা বলে থাকি ইলেকট্রোলাইটস। এই ইলেকট্রোলাইট যদি আমাদের শরীরে ঘাটতি দেখতে পাই, আমাদের কিন্তু শরীর কিন্তু উইকনেস কিন্তু দেখতে পায়। তো সেই ইলেকট্রোলাইটস কে ব্যালেন্স করার জন্য কিন্তু আমরা কি করছি, ইলেকট্রোলাইটস কে ব্যালেন্স করার জন্য কিন্তু আমরা এই যে মোটামুটি আমরা ইউরিনারি প্রসেসটা কিন্তু কাজে লাগায়। এছাড়া দেখো বডি ওয়াটার রেগুলেশন প্রসেস কিন্তু কাজে লাগায়। এছাড়াও অ্যাসিড বেস ব্যালেন্স কিন্তু আমরা করে থাকি, মেটাবলিক এন্ডোক্রাইন রেগুলেশনস কিন্তু করে থাকি, অ্যান্ড এক্সক্রিটরি রেগুলেশনস, এইসব প্রসেসগুলো কিন্তু করে থাকি। কি কি দেখো, ইলেকট্রোলাইট হিসেবে আমরা কি দেখতে পাচ্ছি, ইলেকট্রোলাইট হিসেবে দেখো ফার্স্ট সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম, এই ধরনের আয়নিক মলিকিউলস গুলোকে কি করে থাকে, ব্যালেন্স কিন্তু করে থাকে। শরীরে যদি এগুলো ঘাটতি দেখা দেয় তাহলেও প্রবলেম, আবার বেশি যদি হয়ে যায় তাহলেও কিন্তু প্রবলেম। সেকেন্ড কি করছি, মেটাবলিক প্রসেসের মাধ্যমে যেসব অ্যাসিড গুলো তৈরি হচ্ছে সেই অ্যাসিড গুলোকে ব্যালেন্স করে থাকে এই ইউরিনারি প্রসেসের মাধ্যমে। এছাড়াও কি করে থাকি, আমাদের দেখো এই কিডনি থেকে বিভিন্ন ধরনের হরমোন সিক্রেশন হয়। ফার্স্ট হরমোনটির নাম হচ্ছে দেখো এরিথ্রোপয়েটিন। এই এরিথ্রোপয়েটিন কি করে থাকে, দেখো আমাদের পোয়েসিস প্রক্রিয়া, পোয়েসিস প্রসেস, এই পোয়েসিস প্রসেসের মাধ্যমে কি তৈরি হয়, দেখো আরবিসি তৈরি হয়। এই আরবিসি তৈরি করার জন্য যে হরমোন, তার নাম হচ্ছে কি এরিথ্রোপয়েটিন নামক হরমোন। সেই এরিথ্রোপয়েটিন হরমোন কোথা থেকে রিলিজ হয়, আমাদের কিডনি থেকে রিলিজ হয়। এছাড়া দেখো রেনিন অ্যান্ড অ্যানজিওটেনসিনস, এই রেনিন এবং অ্যানজিওটেনসিনস আমাদের দেখো ভ্যাসো ডাইলেটর এবং ভ্যাসো কনস্ট্রিক্টর হিসেবে কিন্তু কাজ করে থাকে। মানে আমাদের ব্লাড প্রেশার কখন বাড়াতে হবে বা কমাতে হবে তার জন্য এই রেনিন অ্যানজিওটেনসিন হরমোন কিন্তু খরিত হয়। আর এরা কিন্তু আমাদের শরীরে এক ধরনের মেকানিজম চালায়, র্যাস মেকানিজমস, আমরা এর পরের দিন নেক্সট ক্লাসে আমরা পড়বো। দেন অ্যালডোস্টেরন হরমোন অ্যান্ড ভিটামিন ডি, হ্যাঁ এই রকমের হরমোন গুলো কিন্তু আমাদের শরীর থেকে সিক্রেশন করে, কোথা থেকে, এই কিডনি থেকে কিন্তু সিক্রেশন কিন্তু হয়। দেন এক্সক্রিটরি রেগুলেশন, আমাদের শরীরে যে ওয়েস্ট মেটেরিয়ালস এবং এক্সট্রা যে ওয়াটার গুলো আছে সেই ওয়াটার বা তোমার দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ড্রাগ মেটাবলিজমস হচ্ছে, সেইগুলো কি হয় এক্সক্রিশনের মাধ্যমে অর্থাৎ রেচন প্রক্রিয়ার মাধ্যমে শরীর থেকে বার করে দেয়। তার জন্য আমাদের কোন প্রসেস চালায়, এক্সক্রিটরি রেগুলেশন প্রসেস কিন্তু চালায়। এছাড়া বডি ওয়াটার রেগুলেশন কিন্তু করে থাকে, ঠিক আছে। তাহলে এই সব প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কি করে থাকে, শরীরে এইসব প্রসেসকে ব্যালেন্স করে থাকে। সেই কারণে এই প্রসেসকে আমরা কি বলে থাকি, হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস মানে কি, আমাদের শরীরের যে বাইরের উপাদান এবং শরীরের ভিতরের উপাদানকে যখন আমরা ব্যালেন্স করে থাকি তাকে কি বলে থাকি, হোমিওস্ট্যাসিস মেকানিজমস কিন্তু বলে থাকি। আর এই হোমিওস্ট্যাসিস মেকানিজমের মাধ্যমে কি হয়, কিডনি মাধ্যমে কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এইসব ফাংশন গুলো কিন্তু করে থাকি। হ্যাঁ এইগুলি এখানে দেওয়া আছে, ওয়েস্ট এক্সক্রিশন, রেগুলেশন অফ হোমিওস্ট্যাসিস, হ্যাঁ হরমোনাল সিক্রেশন, কি কি হরমোন দেখো অলরেডি তো আমরা একটা বলেই দিলাম যে এরিথ্রোপয়েটিন, হ্যাঁ ভিটামিন ডি, রেনিন, অ্যানজিওটেনসিন, এইসব হরমোনগুলো সিক্রেশন হয়ে থাকে, সেইগুলো কিন্তু এখানে দিয়েছে। দেখো এই যে দেখো প্রোডাকশন অফ দ্য এরিথ্রোপয়েটিন, এরিথ্রোপয়েটিন কি কাজে সাহায্য করে থাকে, আমাদের আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল প্রোডাকশনে কিন্তু সাহায্য কিন্তু করে থাকে, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট একটি হরমোন। এই এরিথ্রোপয়েটিনের যদি ঘাটতি দেখা দেয় তাহলে আমাদের শরীরে একটা রোগ হয়, হ্যাঁ রোগটার নাম হচ্ছে দেখো পার্নিয়াসিস অ্যানিমিয়া। পার্নিয়াসিস অ্যানিমিয়া বলে এক ধরনের রোগ হয়, হ্যাঁ জ্বর আসতে শুরু করে, কাঁপুনি দিয়ে জ্বর কিন্তু আসতে শুরু করে দেয়, ঠিক আছে। এছাড়া দেখো রেনিন কি করে থাকে, আমাদের বললাম ভ্যাসো কনস্ট্রিক্টর এবং ভ্যাসো ডাইলেটর হিসেবে সাহায্য করে থাকে। এর মাধ্যমে কি হয়ে থাকে, আমাদের ব্লাড প্রেশার রেগুলেশন হয়। দেন তারপর দেখো অ্যাক্টিভেশন অফ দ্য ভিটামিন ডি, দ্য কিডনি কনভার্টেড ইনঅ্যাক্টিভেটেড ফ্রম ভিটামিন ডি ইনটু দ্য অ্যাক্টিভ ফর্ম। কিডনি কি করে থাকে, ইনঅ্যাক্টিভ ভিটামিনকে অ্যাক্টিভ ভিটামিনে কনভার্ট করে থাকে, দ্যাট এবং সেটিকে ক্যালসিট্রলে কনভার্ট করে থাকে। and this is essential for absorption of calcium from food and maintaining health bones। দেখো আমাদের হার্টের যে ক্যালসিয়াম দরকার পড়ে, তাহলে সেই ক্যালসিয়ামটাকে অ্যাবজর্পশন করার জন্য এই ইনঅ্যাক্টিভেটেড ভিটামিন ডি কে অ্যাক্টিভেটেড ভিটামিন ডি তে কনভার্ট করার জন্য কিডনি সাহায্য করে থাকে। এবং তার মাধ্যমে কি হয়ে থাকে, আমরা যে ফুডগুলো খেয়ে থাকি সেই ফুডের ভিতরে যে ক্যালসিয়ামগুলো থাকে সেই ক্যালসিয়ামগুলোকে অ্যাবজর্ব করার জন্য এই অ্যাক্টিভেটেড ভিটামিন ডি সাহায্য করে থাকে। আর এই অ্যাক্টিভেটেড ভিটামিন ডি তে কনভার্ট করার জন্য কে সাহায্য করে থাকে, কিডনি কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। ক্লিয়ার হলো?
এবং আদার্স কি ফাংশন আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, কিডনিতে দেখো ব্লাড প্রেশার রেগুলেশন হয়। হ্যাঁ, আমাদের যে হাইপার ব্লাড বা হাইপো ব্লাড, সেই হাইপার এবং হাইপো ব্লাডকে রেগুলেট করার জন্য কিন্তু কিডনি কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। ঠিক আছে, লাইক দ্য রেনিন হরমোন। হ্যাঁ, এই রেনিন হরমোন যদি কাজ না করতো তাহলে আমাদের ব্লাড প্রেশারে কিন্তু ইরেগুলেশন কিন্তু হতো। আর এই ব্লাড প্রেশার যদি ইরেগুলেশন হয়ে যায় তো তখন কিন্তু হাইপার ব্লাড প্রেশার অথবা হাইপো ব্লাড প্রেশার দেখা যেতে পারে। ঠিক আছে, দেন পারপার অফ দ্য গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস প্রসেস মানে কি? দেখো, আমরা নন কার্বোহাইড্রেট মেটেরিয়াল যেরকম লাইক প্রোটিন, ভিটামিনস, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এইগুলো তো খাই। তাহলে এখন এইগুলোকে আমাদের গ্লাইকোলাইসিসে কনভার্ট করার জন্য বলতো কোন প্রসেস কাজে লাগানো হয় আমাদের শরীরে? নন কার্বোহাইড্রেট মেটেরিয়ালসকে কার্বোহাইড্রেট মেটেরিয়ালসে, মানে করো প্রোটিন, ভিটামিন, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডকে গ্লুকোজে কনভার্ট করো। তো গ্লুকোজে কনভার্ট করার জন্য আমাদের শরীরে কোন প্রসেস চলে বলো? বায়োকেমিস্ট্রিতে তোমরা পড়েছো, বলো ফিরদাউস এবং এ বলো, কি বলে ঈশিতা বলো। নন কার্বোহাইড্রেট মেটেরিয়ালসকে কার্বোহাইড্রেট মেটেরিয়ালসে কনভার্ট করার জন্য আমাদের শরীর কোন প্রসেসকে কাজে লাগায়? যেরকম দেখো গ্লাইকোলাইসিসকে ভাঙলে গ্লুকোজে কনভার্ট হচ্ছে, এই গ্লুকোজ পাইরুভেটে কনভার্ট হচ্ছে। টিসিএ তে কি দেখতে পাচ্ছি? টিসিএ তে সেই পাইরুভেটকে কনভার্ট করে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে কনভার্ট করছে। সেরকমই বলো। হ্যাঁ হ্যাঁ বলো, হচ্ছে হচ্ছে বলো। একদমই, গ্লুকোনিওজেনেসিস প্রসেস। দেখো, গ্লুকোনিওজেনেসিস প্রসেস মানে কি? নন কার্বোহাইড্রেট মেটেরিয়ালসকে কার্বোহাইড্রেট মেটেরিয়ালসে কনভার্ট করব, তার জন্য আমরা কোন প্রসেস কাজে লাগাবো? গ্লুকোনিওজেনেসিস প্রসেস। মানে কি? এর অপর নাম আবার একটা দেখো, নিওগ্লুকোজেনেসিস। আর এই গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিসের জন্য আমাদের দেখো কোন হরমোন সাহায্য করতে পারে বলতে পারবে? ক্লাস 10 এর পড়া জিজ্ঞেস করছে, কোন হরমোন আমাদের শরীরে এই গ্লুকোনিওজেনেসিস প্রসেসকে চালানোর জন্য সাহায্য করে বলো? বলতে পারবে? ইনসুলিন অথবা গ্লুকাগন কোন হরমোন হতে পারে যা নিওগ্লুকোজেনেসিস প্রসেসকে চালাবে? গেস করো দেখি, ছোটবেলার পড়া, ক্লাস 10 এর পড়া বললাম। কোন হরমোন আমাদের শরীরে গ্লুকোনিওজেনেসিস প্রসেস চালাতে সিগন্যাল বলে? বলো, ইনসুলিন নাকি গ্লুকাগন? ইনসুলিন মাথায় রাখবে, ইনসুলিন হচ্ছে আমাদের শরীরে গ্লুকোজের মাত্রাকে হ্রাস করে। আর এখানে আমরা কি করছি? গ্লুকোজের মাত্রাকে বাড়াচ্ছি। কোন প্রসেসে? গ্লুকোনিওজেনেসিস প্রসেসের মাধ্যমে। তাহলে অ্যান্সার হবে কি? গ্লুকাগন। ক্লিয়ার হলো? গ্লুকাগন। তোমাদের যদি আমি হরমোন পড়াতাম তাহলে একদম পুরো সবকিছু শিখে দিতে পারতাম। ঠিক আছে, আমার টাইমের অভাবে ফিজিওলজি আমার একদম পুরো খুবই ফেভারিট পার্ট। ঠিক আছে, ফিজিওলজি যে কোনো পার্ট আমাকে দেবে একদম পুরো স্মুথলি পড়াও। চলো দেখো, ডাক্তার করে দিচ্ছে তোমাদেরকে। তাহলে মাথায় রাখবা, এই গ্লুকোনিওজেনেসিস প্রসেস মানে কি? গ্লুকোনিওজেনেসিস প্রসেস মানে কি? নন কার্বোহাইড্রেট মেটেরিয়ালস থেকে যখন আমরা কার্বোহাইড্রেট মেটেরিয়াল হিসেবে গ্লুকোজে কনভার্ট করব, সেই প্রসেসের নাম হচ্ছে কি? গ্লুকোনিওজেনেসিস প্রসেস। আর এই গ্লুকোনিওজেনেসিস প্রসেসের জন্য গ্লুকাগন হরমোনের সিগন্যাল দরকার পড়ে। আর এই প্রসেসটা করার জন্য কিন্তু আমাদের কিডনি কিন্তু সাহায্য কিন্তু করে থাকে, এবং যার মাধ্যমে কি হয়ে যায় দেখো, হেল্পিং টু স্টেবিলাইজ ব্লাড গ্লুকোজ, ব্লাড সুগার লেভেল। ঠিক আছে, এইবার দেখো দ্য অ্যানাটমি অফ দ্য কিডনি। যদি আমরা কিডনির অ্যানাটমি আমরা দেখে থাকি, দেখো আমরা একটা পেরিফেরাল মানে আউটার মরফোলজিক্যাল পার্ট আমরা দেখেছি, আর ভিতরে দেখো অ্যানাটমিক্যাল পার্ট আমরা রেখেছি। দেখ, তোমরা একদম লাইভ কিডনি এখানে দেখো, স্পষ্ট দেখতে পাচ্ছ তো ছবি দুজনাই? কালারটাকে একটু সেট করে শুরু করে। দেখ, ফার্স্ট আমরা কিডনির পেরিফেরি, আউটার পেরিফেরি রিজিয়নস, মনে করো এই হচ্ছে কিডনির কি দেখতে পাচ্ছি? আউটার পেরিফেরি রিজিয়নস। তো এই আউটার পেরিফেরি রিজিয়নস, এই যে এর বাইরে যে আবারক আমরা দেখতে পাই,
কিডনির আবরকের নাম কি? রিনাল ক্যাপসুলস। তাহলে মাথায় রাখবা, ফার্স্ট কি, কিডনির আবরকের নাম কি দেখতে পাচ্ছি? কিডনির আবরকের নাম কি? রিনাল ক্যাপসুলস। আমার হাতে লিখে এত বাজে হচ্ছে না। দেখ, এই যে যে বাইরের আবরক আমরা দেখতে পাচ্ছি, এই যে আউটার কভারিং লেয়ারটাকে কি বলা হয়? রেনাল ক্যাপসুল কিন্তু বলা হয়। তাই এবার দেখো, কিডনির যে মাঝখানে যে এই যে এরকম বিন শেপেড হয়ে গেছে, হ্যাঁ, মনে করো এই ক্যাপসুলটা বাইরে আবারও হয়ে আছে, এই ক্যাপসুল যখন এরকম বিন শেপেড হয়ে গেছে, এই বিন শেপেড স্ট্রাকচারটাকে বলা হচ্ছে হাইলাম। হ্যাঁ, হাইলাম কোনটাকে বলবো? এই যে মনে করো কিডনির, সরি, হাইলাম কোনটাকে বলছে দেখ, মনে করো এই যে যে কিডনি, কিডনি তো এই জায়গায় গিয়ে এই যে অ্যাটাচ হচ্ছে, এই অ্যাটাচেবল পার্টটার নাম কি? হায়ালাম কিন্তু বলা হয়। এবার দেখো, এই কিডনির পেরিফেরি রিজনে আমরা কি দেখতে পাচ্ছি? এই গ্ল্যান্ডটার নাম কি বললাম? ট্রায়াঙ্গুলার গ্ল্যান্ডটার নাম কি বললাম আমরা? সুপ্রারেনাল গ্ল্যান্ড। সুপ্রারেনাল গ্ল্যান্ড বলা হয়। আর এই সুপ্রারেনাল গ্ল্যান্ডের অপর নাম কি? অ্যাড্রিনালিন গ্ল্যান্ড। এই অ্যাড্রিনালিন গ্ল্যান্ডে দেখো, এই যে বাইরের এই অঞ্চলটাকে বলা হচ্ছে কর্টেক্স রিজিয়নস এবং ভিতরের রিজিয়নটাকে বলা হচ্ছে মেডুলারি রিজিয়নস। এই কর্টেক্স রিজিয়ন থেকে কি হয়? কর্টিজল হরমোন সিক্রেশন হয়, আর মেডুলারি রিজিয়ন থেকে মেডুলারি হরমোন হিসেবে অ্যাড্রিনালিন এবং নন অ্যাড্রিনালিন হরমোন কিন্তু সিক্রেশন কিন্তু ঘটে। এইবারে দেখো, এই কিডনির যদি আমরা বাইরের অঞ্চলটা দেখে থাকি, তাহলে কিডনির এই বাইরের অঞ্চলটার নাম কি? এই বাইরের অঞ্চলটার নাম কি? আমরা বলবো কর্টেক্স। এবার দেখো, কিডনির যখনই কোনো একটা নাম আমরা পড়ো, তার আগে শুরুতে আমরা রেনাল দেবো। দেখো, আমরা যখন কোনো একটা বংশ পরিচয় দিলে তার আগে কিন্তু আমরা এরকম নাম আমরা বলে থাকি। যদি কেউ চ্যাটার্জি ফ্যামিলির হয়, তাহলে সেই চ্যাটার্জি আমরা পদক লাগাই। কেউ যদি আমাদের মুসলমানদের ক্ষেত্রে হয় খান বংশের হয় বা মোল্লা বংশের হয়, তাহলে এরকম পদক কিন্তু আমরা লাগাই, ঠিক আছে, নামের শেষে। ঠিক সেই রকমই দেখো, ইনার নামের শেষে হয় না, নামের শুরুতে কিন্তু পদক লাগানো হয়। সেই পদকটার নাম কি বললাম? রিনাল পদক। হ্যাঁ, এখন দেখো, যেহেতু কিডনির পার্ট, তাই কিডনির বাইরের পার্টটাকে আমরা নাম বলে থাকি কর্টেক্স পার্ট, তাই এই কর্টেক্সটার নাম হবে কি? রেনাল কর্টেক্স। আর কিডনির ভেতরের পার্টটার নাম কি? রেনাল মেডুলা। ঠিক আছে, তাহলে আউটার পার্টকে কি বলা হচ্ছে? কর্টেক্স পার্ট। আর ভিতরের পার্টকে বলা হচ্ছে মেডুলারি পার্ট। আর এই কর্টেক্সের আগে এবং মেডুলার আগে আমরা কি নাম জুড়ে দেবো? রেনাল আমরা জুড়ে দেবো। এবার দেখো, কর্টেক্সের ভিতরের দিকে, আর মনে করো এই যে এরকম ভিতরের দিকে যে ফাঁকা স্পেসটা আমরা পাবো, এই ফাঁকা স্পেসটার নাম আছে রেনাল। দেখো, এই ভিতরের ফাঁকা স্পেসটার নাম দেখো রিনাল পেলভিস। হ্যাঁ, এই যে ভিতরে এই পার্টটার নাম কি বলো? রিনাল পেলভিস। এবার দেখো, এই রিনাল পেলভিস দেখো এইরকম ঠিক দেখতে হয়। হ্যাঁ, আমি এখানে যে কালো কালি দিয়ে যেগুলো মেনশন করছি, এগুলো হচ্ছে পেলভিকাল রিজনস কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। এবার দেখো, এই পেলভিক রিজনে কি দেখতে পাচ্ছি? এখান থেকে কি হয়ে যাচ্ছে? এইরকম ট্রায়াঙ্গুলার পার্ট কিন্তু তৈরি হচ্ছে। হ্যাঁ, ট্রায়াঙ্গুলার পার্ট তৈরি হচ্ছে বা পিরামিডের মতন পার্ট তৈরি হয়ে যাচ্ছে। এই পিরামিডের মতন পার্টকে বলা হয় রেনাল পিরামিড, ঠিক আছে। এই যে যে পার্টগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে এই পার্টগুলোকে কি বলা হয়? রেনাল পিরামিড। তাই 8 থেকে 12টা মতন আমাদের এরকম রেনাল পিরামিড থাকে দুটো কিডনির ভিতরে। এবার এই রেনাল পিরামিডের দুটো অঞ্চল আমরা দেখতে পাই। রেনাল পিরামিডের যে কানেক্টিং পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি, তারা এই ছবিটা দেখো, এই ছবিটা আরো ভালো দিয়েছে। এই কানেক্টিং পয়েন্টটাকে বলা হচ্ছে মাইনর ক্যালিক্স। আর এই ভিতরের দিকের পার্টকে আমরা বলছি মেজর ক্যালিক্স। কানেক্টিং পয়েন্টে কি দেখতে পাচ্ছি? এই পার্টকে আমরা কি বলবো? এই পার্টকে আমরা কি বলবো? মাইনর ক্যালিক্স। এবং ভিতরের দিকের এই পার্টগুলোকে আমরা কি বলবো? মেজর ক্যালিক্স কিন্তু আমরা বলবো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ফার্স্ট বাইরে আউটার কর্টেক্স এবং ভেতরে ইনার মেডুলা। মেডুলারি অঞ্চলের ভিতরে যে ফাঁকা স্পেস আমরা দেখতে পাই, তার নাম হচ্ছে রেনাল পেলভিস। এই রেনাল পেলভিসের ভিতরে কি দেখতে পাই? এরকম স্তম্ভের মতো পার্ট আমরা দেখতে পাই, তাকে বলা হয় রেনাল পিরামিড। আর রেনাল পিরামিড কটা থাকে? প্রায় 8 থেকে 12টা থাকে। এবং রেনাল পিরামিডের কি দেখতে পাচ্ছি? নিচের দিকে যে জাংশনিং পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, তার নাম কি দেখতে পাচ্ছি? তাকে আমরা কি বলছি? মেজর মাইনর ক্যালিক্স। এবং ভিতরের দিকের বড় স্পেসটাকে কি বলা হয়? মেজর ক্যালিক্স কিন্তু বলা হয়। মাইনর ক্যালিক্স এবং মেজর ক্যালিক্স ক্লিয়ার হলো? এবার দেখো, এই যে যে পুরো পার্টগুলো, এই ক্যালিক্সের পার্টগুলো যখন অ্যাডজাস্ট হয়ে কি তৈরি করছে? রেনাল পেলভিস। রেনাল পেলভিস থেকে জেনে টিউবটা তৈরি হচ্ছে, সেই টিউবটাকে কি বলা আছে? ইউরেটার কিন্তু বলা আছে। আর এই ইউরেটার কোথায় গিয়ে কানেক্ট হয়?
ইউরিনারি ব্লাডার, এবং ইউরিনারি ব্লাডারে আমরা কি দেখতে পাই, ইউরেথ্রা কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই। এবার দেখো এই কিডনির ভিতরে দেখো ব্লাডটাকে আনার জন্য কিডনিকে মেন কি বলা হয়, ব্লাড ফিল্টার সেন্টার কিন্তু বলা হয়, ব্লাড ফিল্টার সেন্টার কিন্তু বলা হয় থাকে। কারণ কি এখানে ব্লাড মানে আমাদের ব্লাডের ভিতরে যে ওয়েস্ট মেটেরিয়ালস গুলো, যেরকম দেখো নাইট্রোজেন কন্টেনিং ওয়েস্ট মেটেরিয়ালস, সেইগুলোকে ফিল্টার করার জন্য কি হয়, ব্লাডটাকে কিডনিতে আনতে হয়, এই সরি ব্লাডটাকে কোথায় আনতে হচ্ছে, কিডনির ভিতরে আনতে হচ্ছে। কিডনির ভিতর দিয়ে দেখো কিডনির ভিতরে যে যে টিউবটা দিয়ে আমাদের কিডনির ভিতরে ব্লাডটা আসবে তাকে বলা হয় অ্যাফারেন্ট আর্টারি। আর ব্লাড ফিল্টার হওয়ার পর যে টিউবটা দিয়ে ব্লাডটা বার হবে, ফিল্টার ব্লাড, তাকে বলা হয় ইফারেন্ট আর্টারি। তাহলে কি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টেরিয়ালস আর একটা হচ্ছে ইফারেন্ট আর্টেরিয়ালস। অ্যাফারেন্ট আর্টেরিয়ালস দিয়ে কি হয়ে যায়, ওয়েস্ট ব্লাড অর্থাৎ ওয়েস্ট মেটেরিয়ালস কন্টেনিং ব্লাডটা কিন্তু এর ভিতরে ঢোকে, এবং এর ভিতরে ঢুকে ব্লাডটাকে ফিল্টার করা হয়, এবং তারপর সেই ফিল্টারিং ব্লাডটাকে বাইরের পরিবেশে বা হোল বডি থেকে ট্রান্সপোর্ট করার জন্য কি হয়, ইফারেন্ট হ্যাঁ ইফারেন্ট আর্টারিজ কিন্তু সাহায্য করে। অ্যাফারেন্ট আর্টারিজ দিয়ে কি হয়, ব্লাডটাকে ইন্টার করায়, আর ইফারেন্ট আর্টারিজ দিয়ে দেখো ফিল্টারেড ব্লাডটাকে রিলিজ কিন্তু করায়। আর এই যে ইউরেটার দিয়ে কি হয়ে যায়, ব্লাড ফিল্টার হওয়ার পরে যে ওয়েস্ট মেটেরিয়ালস গুলো আছে সেগুলো এই যে ইউরেটার দিয়ে কিন্তু আমাদের শরীরে ইউরিনের মাধ্যমে শরীর থেকে কিন্তু বাইরে বার। তাহলে ক্লিয়ার হলো, তাহলে পুরো ছবিটা কিন্তু আমি পুরোটা কিন্তু এক্সপ্লানেশন কিন্তু দিলাম। ঠিক আছে, ক্লিয়ার হলো, দুজনে ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এইবার দেখো এই পুরো ঘটনাগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে, পুরো ঘটনায় এখানে দেওয়া আছে মেজর ক্যালিক্স কোনটা, মাইনর ক্যালিক্স কোনটা, কোথা দিয়ে ব্লাড ঢোকে, কোন নালিকা দিয়ে ব্লাড বার হয়, সেইগুলো এখানে দিয়েছে। এবং এক্সটার্নাল সাপোর্ট হিসেবে দেখো এই যে দেখো কিডনির লোকেশনস কোথায় কেমন শেপ হয়, প্রোটেকশন হিসেবে দেখো মাসেলস, রিব কেজ এবং বিভিন্ন ধরনের ফ্যাটি লেয়ার কিডনিকে সাহায্য করে থাকে। এবং কিডনির ভিতরে যে খাঁজ বা রিচ পার্ট দেখতে পাই তাকে বলা হয় রেনাল হাইলাম বলা হয় থাকে। রেনালের কিডনির বাইরের অঞ্চলকে কি বলা হয়, রেনাল কর্টেক্স বলা হয়, ভিতরের অঞ্চলকে বলা হয় রেনাল মেডুলা। এবং রেনাল মেডুলার ভিতরে আমরা কি দেখতে পাই, রেনাল পিরামিড দেখতে পাই। কটা দেখতে পাই, প্রায় 8 থেকে প্রায় 12টা, এই যে দেখো গ্রিন কালি দিয়ে মেনশন করা আছে, ঠিক আছে। এবং সেই রেনাল পিরামিডের ছোট্ট খাঁজকে বলা হয় মাইনর ক্যালিক্স এবং বড় খাঁজকে কি বলা হয়, মেজর ক্যালিক্স কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে। এবার দেখো এই রেনাল পিরামিডের কি কাজ দিয়েছে দেখো, the transport urine from the renal cortex to renal calyx, which are cup-shaped cavity that collect urine. এই যে cup-shaped cavity কি করে থাকে, urine collections কিন্তু করে থাকে, and collecting duct within the renal pyramid direct urine of the renal papilla। মানে এর ভিতরে এক ধরনের নালিকা থাকে, তার ভিতরে তার নাম আছে কালেক্টিং ডাক্ট। সেই কালেক্টিং ডাক্ট কি করে থাকে, এই রিনাল পিরামিডের ভিতরে ইউরিনটাকে ডিরেক্ট কিন্তু লোড কিন্তু করে দেয়। তাহলে এইসব কাজগুলো কিন্তু আমাদের এই যে মোটামুটি রেনাল পিরামিড কিন্তু করে থাকে। তাহলে রেনাল পিরামিড কটা থাকে, প্রায় 8 থেকে 12টা থাকে। তার ছোট খাসকে বলা হয় মাইনর ক্যালিক্স, বড় খাসকে বলা হয় মেজর ক্যালিক্স। এবং এখানে কি দেখতে হয়, মেইনলি কিন্তু পুরো যে ব্লাডটা ফিল্টার হচ্ছে, যে ব্লাড ফিল্টার হওয়ার পরে ওয়েস্ট মেটেরিয়ালস গুলোকে কালেকশন করার জন্য কিন্তু রেনাল পিরামিড কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। পুরো ঘটনা কিন্তু এখানে লিখে দেওয়া আছে, ঠিক আছে। এবার দেখো ইউরিন কালেকশন সিস্টেম, ইউরিন কিভাবে কালেকশন করায়, মানে এই যে কিডনির ভিতরে ইউরিন কালেকশন কিভাবে করায়। দেখো এই ছবিটা দিয়ে যদি আমরা দেখি, দেখ এখন ইউরিনের ভিতরে দেখো আমাদের স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট হিসেবে আমরা কি দেখতে পাই, কিডনির ফাংশনাল এন্ড স্ট্রাকচারাল ইউনিট হিসেবে কি দেখতে পাচ্ছি, তার নাম হচ্ছে নেফ্রন। তাই দুটো কিডনিতে প্রায় 3 to 10 মিলিয়নস অফ নেফ্রন কিন্তু প্রেজেন্ট। হ্যাঁ, দুটো কিডনিতে কতটা দেখতে পাচ্ছি, 3 থেকে প্রায় 10 মিলিয়ন কিন্তু নেফ্রন কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। এবার দেখো এই যে নেফ্রন কিন্তু দুটো অঞ্চলে কিন্তু বিভক্ত থাকে। একটা কোথায় থাকে, এই যে বাইরের কর্টেক্স অঞ্চলে থাকে, এখানে আমরা নেফ্রন আমরা দেখতে পাই। আর ভিতরে দেখো এই মেডুলারি অঞ্চলে কিন্তু নেফ্রন কিন্তু আমরা দেখতে পাই। সেই কারণে এই কিডনির এই দুটো লেয়ারের উপরে বেস করে নেফ্রনকে কিন্তু দুই ভাগে ভাগ করায়। একটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, কর্টিক্যাল নেফ্রন যে নেফ্রন কর্টেক্স অঞ্চলে আছে। আর একটা হচ্ছে দেখো এই মেডুলারি অঞ্চলের যে নেফ্রন তাকে বলা হয় মেডুলারি নেফ্রন কিন্তু বলা হয় থাকে। তাহলে নেফ্রনকে কয় ভাগে ভাগ করায়, দুই ভাগে ভাগ করায়, কর্টিক্যাল নেফ্রন আর একটা হচ্ছে মেডুলারি নেফ্রন। এবং নেক্সট দিন আরেকটা নেফ্রনের নাম আমরা পড়বো জাক্সটা মেডুলারি নেফ্রন কিন্তু আমরা বলে থাকি, ঠিক আছে। তাহলে এই কর্টিক্স রিজিয়ন থেকে যে নেফ্রন আছে সেগুলো ব্লাড ফিল্টার করার পরে এই যে মোটামুটি
রেনাল পেলভিস বা অঞ্চলে সেইগুলো দেয়, অথবা মেডুলারি অঞ্চলে যে ব্লাড গুলো ফিল্টার হয় সেইগুলো কিন্তু ব্লাড কালেক্ট করে মেন ইউরিনারি ট্রাক্ট কিন্তু বাইরে কিন্তু রিলিজ কিন্তু করে দেয়। ঠিক আছে, তাহলে এইসব কাজগুলো এখানে করে থাকে। তাহলে কিডনির অ্যানাটমিক্যাল স্ট্রাকচার কিন্তু আমরা পড়ে ফেললাম। এইবার আমরা নেক্সট যে পার্টটা আমরা পড়বো সেটা হচ্ছে স্ট্রাকচার অফ নেফ্রন। ভেরি ইম্পর্টেন্ট একটি পার্ট, যেটা বহুবার পরীক্ষায় কিন্তু এসেছে, ভালো করে বুঝবে। ঠিক আছে, এটা লেখাপেখা ইজি জিনিস, কিছুই না। থিওরি এবং কনসেপ্ট যদি ক্লিয়ার করা যায়, ফিজিওলজির সব পার্ট কিন্তু ইজি। ঠিক আছে, এখন দেখো নেফ্রনের কিন্তু দুটো পার্ট কিন্তু থাকে, একটা হচ্ছে রেনাল ক্যাপসুলস, আর একটা হচ্ছে রেনাল গ্লোমেরুলাস পার্ট। হ্যাঁ, একটা কি দেখতে পাচ্ছি, একটা ক্যাপিলারি নেটওয়ার্কিং পার্ট আমরা দেখতে পাচ্ছি, আর একটা আছে বাউমার সেলের পার্ট দেখতে পাচ্ছি। তারপর দেখো আর একটা এরকম টিউবুলার পার্ট আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এইরকম একটা নেফ্রনের ছবি আমি কিন্তু এখানে আঁকলাম। তো এই নেফ্রনের টোটাল দুটো কিন্তু পার্ট আমরা দেখতে পাই। কি কি পার্ট? দাঁড়া, এখন দেখো এই যে প্রথম পার্ট, এই যে এই পার্টটার নাম দিয়েছে কি, ম্যালপিজিয়ান কর্পাস। এর নাম কি দিয়েছে? ম্যালপিজিয়ান কর্পাস। এই ম্যালপিজিয়ান কর্পাসের কি দেখতে পাচ্ছি, এইরকম একটা পার্ট দেখতে পাচ্ছি। এইরকম মতন পার্টকে বলা হয় বাউম্যান ক্যাপসুলস। এর মতন কি এই নামটাকে কি বলা আছে? বাউম্যানস ক্যাপসুলস। এই বাউম্যান ক্যাপসুলের ভিতরে দেখো এক ধরনের টিউবুলার পার্ট এখানে লোড করা দিয়েছে। এখানে কি করে দিয়েছে, বাউম্যান ক্যাপসুলের ভিতরে এক ধরনের এখন টিউবুলার পার্ট এখানে লোড করে দিয়েছে। এই টিউবুলার পার্টকে কি বলা আছে? বাউম্যান। এর নাম আছে ক্যাপিলারি নেটওয়ার্ক। এর নাম কি? ক্যাপিলারি নেটওয়ার্ক। আর এই বাউম্যান ক্যাপসুল এবং ক্যাপিলারি নেটওয়ার্ক একত্রে কি তৈরি করে রয়েছে? ম্যালপিজিয়ান কর্পাসেস। ঠিক আছে, আর একটা নেক্সট কি পার্ট দেখতে পাচ্ছি, আরেকটা দেখো এরকম টিবিউলার পার্ট দেখতে পাচ্ছি, যাকে বলা হয় রেনাল টিবিউলারি পার্ট। এই রেনাল টিবিউলারি পার্টকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। এই বাউম্যান ক্যাপসুলের থেকে যে টিবিউলার পার্টটা সর্বপ্রথম তৈরি, একে বলা হয় প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, বা শর্টে আমরা যাকে পিসিটি বলা হয়। দেখো এই যে দেখো প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, শর্টে আমরা যাকে পিসিটি বলে থাকি। দেন তারপরে এরকম লুপের মতন একটা পার্ট তৈরি হয়েছে, যার নাম কি হেনলির লুপ। হেনলির লুপ ঠিক তারপরে গিয়ে যখন একটা সরু এক ধরনের টিউব তৈরি করছে বা ব্রড টাইপের পার্ট তৈরি করছে, যাকে ডিস্টাল কনভলিউটেড টিউবুল বা ডিসিটি বলা হয়। এই ডিসিটি তারপরে গিয়ে এক ধরনের পার্টের সাথে জাংশন হয়, একে বলা হয় কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্টে কি হয়ে যায়, বিভিন্ন ধরনের নেফ্রনের টিউব গুলো এই কালেক্টিং ডাক্টে গিয়ে অ্যাটাচ হয়। সে কি করে থাকে, নেফ্রন থেকে যে ওয়েস্ট মেটেরিয়ালস গুলো সে কিন্তু কালেক্ট করে থাকে, সেখানে এই ডাক্টের নাম কি, কালেক্টিং ডাক্ট। তাহলে এই টিউবুলার পার্টকে কয় ভাগে ভাগ করছে? টিউবুলার পার্টকে টোটাল কিন্তু চার ভাগে ভাগ করছে। একটা হচ্ছে প্রক্সিমাল পার্ট, একটা হচ্ছে হেলিল লুপ পার্ট, একটা হচ্ছে ডিস্টাল টিউবুলার পার্ট, আর 4 নম্বর হচ্ছে কি বলবো, কালেক্টিং ডাক্ট। ঠিক আছে, আর এখানে কি দেখতে পাচ্ছি, ম্যালপিজিয়াম কর্পাসেলের ভিতরে দেখো বাউম্যান ক্যাপসুল দেখতে পাচ্ছি, আর কি দেখতে পাচ্ছি, ক্যাপিলারি পার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই সব টোটাল পার্ট নিয়ে কিন্তু কি তৈরি হয়, আমাদের কিন্তু নেফ্রন কিন্তু তৈরি হয়। আর নেফ্রনের কি কাজ, নেফ্রনের ভিতরে কিন্তু দুটো ঘটনা ঘটে। একটার নাম হচ্ছে কি, একটা নাম হচ্ছে রিঅ্যাবজর্পশন প্রসেস, আর একটার নাম হচ্ছে কি, অ্যাবজর্পশন প্রসেস এবং ফিল্টারেশন প্রসেস। সরি, অ্যাবজর্পশন না, ফিল্টারেশন প্রসেস কিন্তু আমরা বলে থাকি। ফিল্টারেশন প্রসেস। তাহলে কিডনির ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি, একটা রিঅ্যাবজর্পশন হয়, আর একটা আছে ফিল্টারেশন প্রসেস কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এইবার দেখো আমরা একটা কিডনির ছবি যদি আমরা দেখি, প্রপার কিডনির যদি ছবি আমরা দেখি, তাহলে এরকম দেখতে কিন্তু লাগে। দেখো ভিজুয়ালে তোমরা দেখতে পাচ্ছ কিডনির ছবিটা, ভিজুয়ালি দেখতে পাচ্ছ দুইজন? অ্যান্সার করো একটু।
ফার্স্ট আমরা কি বলেছি, ফার্স্ট আমরা এইখানকার পার্টটা আমরা পড়বো, এইখানকার যে পার্টটা আছে সেটা আমরা পড়বো। এখানকার ভিতরে কি দেখতে পাচ্ছি দেখো, ফার্স্ট গ্লোমেরুলাস পার্ট, বা গ্লোমেরুলাস মানে কি এই টিবিউলার পার্ট মতন আমরা দেখতে পাচ্ছি। টিবিউলার পার্টে দেখো এক সাইড দিয়ে দেখো ব্লাডটা এন্টার করছে, সেটাকে কি বলে থাকি আমরা, অ্যাফারেন্ট আর্টেরিয়ালস কিন্তু আমরা বলে থাকি। যেখান দিয়ে ব্লাডটা এন্টার করে থাকে তাকে কি বলি, অ্যাফারেন্ট আর্টেরিয়ালস। তারপর ব্লাডটা এখানে গিয়ে কি হয়ে যাচ্ছে, এরকম ক্যাপিলারির মতন পার্ট তৈরি করেছে, যাকে বলা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপসুলস কিন্তু বলা হয় তাকে। এবার দেখো এই ক্যাপিলারির মতন পার্টটা তারপরে দেখো এখান থেকে বার হয়, তাকে কি বলা হয়, ইফারেন্ট আর্টেরিয়ালস। বোঝা গেছে? তাহলে ব্লাড যে পথ দিয়ে যায় সেই পথটা যখন কিডনির ভিতরে ঢুকছে সেই টিউবটার নাম কি, অ্যাফারেন্ট আর্টেরিয়ালস। আর মাথায় রাখবা অ্যাফারেন্ট আর্টেরিয়ালস দিয়ে কিন্তু ব্লাড কিন্তু এন্টার হয়। ব্লাডের সাথে কি থাকে, ব্লাডের সাথে কিন্তু হচ্ছে আমাদের ওই যে বর্জ্যপদার্থ অর্থাৎ ওয়েস্ট মেটেরিয়ালস গুলো কিন্তু থাকে। আর ইফারেন্ট আর্টেরিয়ালস থেকে কি হয়, ইফারেন্ট আর্টেরিয়ালস দিয়ে কিন্তু হচ্ছে ফিল্টারেড ব্লাড কিন্তু রিলিজ কিন্তু হয়। ফিল্টারেড ব্লাড কোথা দিয়ে রিলিজ হচ্ছে, অ্যাফারেন্ট আর্টেরিয়ালস দিয়ে কিন্তু রিলিজ হচ্ছে। এবার দেখো অ্যাফারেন্ট আর্টেরিয়ালস কিন্তু কি হয়, অ্যাফারেন্ট আর্টেরিয়ালস কিন্তু হয় ব্রড, আর ইফারেন্ট আর্টেরিয়ালস কিন্তু হয় ন্যারো। এবার ব্রড এবং ন্যারো কেন হয়েছে, দেখো যে পথ দিয়ে ব্লাডটা ঢুকছে সেই পথটাকে বড় রাখতে হয়, কারণ এই পথ দিয়ে ব্লাডটাকে ফুল স্পিডে ঢোকাতে হবে। আর যে পথ দিয়ে ফিল্টার হওয়া ব্লাডটা বেরোচ্ছে সেই পথটাকে কি করে দিয়েছে এরা, ন্যারো করে দিয়েছে। মানে ন্যারো হবার কারণে এর ভিতরে এক ধরনের প্রেশার তৈরি হয়, যাকে বলা হয় গ্লোমেরুলার ফিল্টারেশন প্রেশার, যাকে শর্টে আমরা বলা হয় জিএফ আর বলা হয়, যার পুরো কথা কি, গ্লোমেরুলাস ফিল্টারেশন রেট কিন্তু বলা হয়। কি বললাম, যে ইফারেন্ট আর্টেরিয়ালস ন্যারো হবার কারণে এখানে কি তৈরি হয়, এখানে এক ধরনের প্রেশার তৈরি হয়, যাকে বলা হয় গ্লোমেরুলাস ফিল্টারেশন রেট, এবং সেই প্রেশারকে কি বলা হয়, গ্লোমেরুলাস ফিল্টারেশন প্রেশার কিন্তু বলা হয়, যার অপর নাম কিন্তু হচ্ছে অঙ্কোটিক প্রেশার। এই প্রেশারটার নাম কি, এখানে যে প্রেশারটা ক্রিয়েট হয় তার নাম কি, অঙ্কোটিক প্রেশার। আর এই অঙ্কোটিক প্রেশার হবার কারণেই এখানে কিন্তু ব্লাডটা কিন্তু ফিল্টার হয়, ব্লাডের ভিতরে যে বর্জ্য পদার্থগুলো বা ওয়েস্ট মেটেরিয়ালস গুলো থাকে সেইগুলো ব্লাড থেকে কিন্তু বেরিয়ে যায়। এবার দেখো এখানে কি কি ফিল্টার হয়, এই যে বাউম্যান ক্যাপসুল এবং গ্লোমেরুলাসের ভিতরে কি কি ফিল্টার হয়। বাউম্যান ক্যাপসুল মানে কোনটা, এই যে সে হাতের খাপের মতন যেটা, আর এই ভিতরে যে না মানে টিউবুলার পার্ট দেখতে পাচ্ছি তাকে কি বলা হয়, গ্লোমেরুলাস ক্যাপসুল কিন্তু বলা হচ্ছে। এবার দেখো এখানে কি কি ফিল্টার হয়। এখন ব্লাডের ভিতরে আমরা কি কি দেখতে পাই, ব্লাডের ভিতরে কিন্তু আমরা কি দেখতে পাই, প্রোটিন পার্ট দেখতে পাই। দেন কি পার্ট দেখতে পাচ্ছি, ব্লাড সেল আমরা দেখতে পাচ্ছি। ব্লাড সেল হিসেবে কি কি দেখতে পাই, আরবিসি, ডব্লিউবিসি এন্ড প্লেটলেট এবং অন্যান্য ওয়েস্ট মেটেরিয়াল কিন্তু আমরা দেখতে পাই। এখন এখানে যে যে ফিল্টার হয় না, দেখো এখন এই কিডনির ভিতরে দেখো ব্লাড অথবা প্রোটিন কিন্তু ফিল্টার কিন্তু হয় না, এছাড়া গ্লুকোজ ফিল্টার হয় না, হ্যাঁ এইগুলো কিন্তু ফিল্টার কিন্তু হয় না। তাহলে এই গ্লোমেরুলাসের ভিতরে কি কি ফিল্টার হয় না, ব্লাডের ভিতরে থাকা প্রোটিন ফিল্টার হয় না, ব্লাড সেল ফিল্টার হয় না, বিভিন্ন ধরনের প্রোটিন ফিল্টার হয় না, গ্লুকোজ কিন্তু ফিল্টার হয় না। বাই এনি চান্স যদি এগুলো এখান থেকে ব্লাড ফিল্টার হয়ে যায়, হ্যাঁ ব্লাড ফিল্টারে এখান থেকে দেখো, এখন মনে করো এই ব্লাড দিয়ে মনে করো আরবিসি বা ডব্লিউবিসি যদি এখান থেকে ব্লাড ফিল্টার হয়ে বেরিয়ে যায়, মনে করো এই বর্জ্য পদার্থের সাথে এখন আরবিসি বা ডব্লিউবিসি যদি এখান থেকে ফিল্টার হয়ে যদি বের হয়ে যায়, তখন একটা রোগ হয় আমাদের শরীরে। সেই রোগটার নাম হচ্ছে হিমাচুরিয়া। হিমাচুরিয়া, এই হিমাচুরিয়া হলে কি হয়ে যায়, এখন কোন একটা ব্যক্তি বা কোন একটা মহিলা সে যদি এখন ইউরিন সিক্রেশন করে থাকে, এখন সে যদি পিশাব ফেলে বা হিসু করে, তখন কি দেখতে পাই, তার ইউরিনের মাধ্যমে আরবিসি সেল কিন্তু রিলিজ হয় এবং তার তখন ইউরিনের কালার কিন্তু লাল কালারে কিন্তু দেখতে লাগে। আর ঠিক তখন সে যখন এই চিন্তায় ভোগে, সে তখন ডাক্তারের কাছে ব্লাড টেস্ট করতে দেয়, ডাক্তার তখন বলে যে তোমার হিমাচুরিয়া রোগ হয়েছে। হিমাচুরিয়া রোগ মানে কি, তোমার মূত্রের মাধ্যমে কি হয়েছে, আরবিসি সেল রিলিজ হচ্ছে। কেন রিলিজ হচ্ছে পরে আসে। অনেক অনেক সময় কারোর ক্ষেত্রে দেখতে পাই যে ব্লাডের থ্রু দিয়ে কি হয়, প্রোটিন রিলিজ হয়, তখন তার একটি রোগ হয়, তার নাম হচ্ছে অ্যালবুমিনারিয়া। অ্যালবুমিনারিয়া, তাহলে কি দেখতে পাচ্ছি, ইউরিনের থ্রু দিয়ে যদি প্রোটিন শরীর থেকে রিলিজ হয় তার নাম কি, অ্যালবুমিনারিয়া ডিজিজ। এগুলো তোমরা সবাই খাতায় টোকো। দেন অনেক অনেক সময় কি হয়, কিটোন বডি রিলিজ হয়। কিটোন বডি যদি রিলিজ হয় তখন তাকে বলা হয় কিটোনারিয়া। কি রোগ বললাম, কিটোনারিয়া। আবার অনেক অনেক সময় কি দেখতে পাই, এই পথ দিয়ে যদি গ্লুকোজ যদি রিলিজ হয় তাহলে তখন আমাদের কি হয়ে যায়, তখন আমরা জানি কি রোগ হয় বলো, ইউরিনের থ্রু দিয়ে যদি
গ্লুকোজ যদি রিলিজ হয় তখন কি রোগ হয় বলো? সুগার। সুগার। বলো কোন সুগার? ডায়াবেটিক্স ইনসিপিডাস নাকি ডায়াবেটিক্স মেলিটাস? মেডিসিন। উম, 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 উম। না স্যার, ইনহিবিটর যেটা আহ, বলে। একদমই তাই। মেলিটাস মানে হচ্ছে যখন আমাদের শরীরে ইনসুলিন হরমোনের ঘাটতি দেখা দেয়, মাথায় রাখা, সেটাকে আমরা মধুমেহ বলে থাকি বাংলায়। আর বহুমূত্র যেটাকে বলে থাকি, যখন অতিরিক্ত মূত্রের মাধ্যমে যখন শরীর থেকে গ্লুকোজটা রিলিজ হবে, এবং সেই গ্লুকোজ যেখানে তুমি দেখা যাচ্ছে মানে সেই মূত্র যেখানে মানে যেখানে তুমি মানে পিসাব ফিরোছো, সেখানে দেখতে পাবে পিঁপড়ে অ্যাটাক করতে পারে। কারণ কি, তোমার ইউরিনের থ্রু দিয়ে গ্লুকোজ রিলিজ হচ্ছে। তখন সেই রোগটাকে তোমাকে কি বলা আছে? ডায়াবেটিক্স ইনসিপিডাস বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এইসব প্রবলেম গুলো আমরা কিন্তু দেখতে পাই। এইবারে দেখো এখানে কিভাবে ব্লাডটা ফিল্টার হয় গ্লোমেরুলাসের ভিতর। ছবিটা আমরা একটু দেখি। এই ছবিটা দেখি, এই ছবিটা অতটা স্পষ্ট নয়, এটা হাতে আঁকা ছবি, এটা হচ্ছে স্পষ্ট ছবি। এখন দেখো, তাহলে এই পার্টটাকে আমরা কি বলছি? দেখো এই পার্টটার নাম কি বলা আছে? এই পার্টটার নাম হচ্ছে, আমরা কি বলেছিলাম, বাউম্যান ক্যাপসুল। দেখো এই বাউম্যান ক্যাপসুল হাতের মনে করে এরকম খামের মতন পার্ট, এইখানে দেখবি, এইখানে লিখলি তাহলে আরো বুঝতে পারবে। এইরকম মতন পার্টটাকে আমরা কি বলে থাকি? বাউম্যান ক্যাপসুলস। আর এই বাউম্যান ক্যাপসুলের ভিতরে কি তৈরি গেছে? এই বাউম্যান ক্যাপসুলের ভিতরে কি গেছে বলো? একটু আগে দেখলাম এখানে, এই যে বাউম্যান ক্যাপসুলের ভিতরে কি গেছে? গ্লোমেরুলাস গেছে। তাহলে দেখো এই বাউম্যান ক্যাপসুল এবং গ্লোমেরুলাসের ভিতরে কি হয়? ব্লাডটা কিন্তু ফিল্টার। কিভাবে ফিল্টার হবে? এখন যে পথ দিয়ে ব্লাডটা ঢোকে সেই 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 টিউবটাকে কি বলা হয়? অ্যাফারেন্ট আর্টেরিয়ালস। আর যে পথ দিয়ে ব্লাডটা ফিল্টার হবে, তাকে ফিল্টার হয়ে বার হবে, তাকে বলা হয় ইফারেন্ট আর্টেরিয়ালস। এই যে দেখো এখানে এটা দেখলেই বুঝতে পারবে যে এইটাকে কি বলা আছে। দেখো যেখান দিয়ে ব্লাড ঢোকে, হ্যাঁ, ব্লাড যে পথ দিয়ে ঢোকে তাকে কি বলা হয়? অ্যাফারেন্ট আর্টেরিয়ালস। আর যে পথ দিয়ে ব্লাডটা বার হয় তাকে কি বলা হয়? ইফারেন্ট আর্টেরিয়ালস কিন্তু বলা হয়। ক্লিয়ার হলো এই দুটো পার্ট? এবারে দেখো অ্যাফারেন্ট আর্টেরিয়াল হয় কি? ব্রড। আর ইফারেন্ট আর্টেরিয়াল কি হয়? ন্যারো। এবং অ্যাপারেন্ট আর্টেরিয়াল এবং ইফারেন্ট আর্টেরিয়াল এইরকম নেচার হওয়ার কারণে কি হয়? এর ভিতরে কি হয়? গ্লোমেরুলাস ফিল্টারেশন হয়, যাকে জিএফআর বলা হয়, গ্লোমেরুলাস ফিল্টারেশন রেট। এবং এর ভিতরে যে প্রেশার তৈরি হয়, যাকে আমরা কি বলে থাকি? অঙ্কোটিক প্রেশার। এবং এই অঙ্কোটিক প্রেশার হওয়ার কারণে কি তৈরি হয়? এখানে কিন্তু ব্লাডটা কিন্তু নেফ্রনের মাধ্যমে কিন্তু ফিল্টার হয়। ব্লাড ফিল্টার হওয়ার পর সেই ব্লাডটা কোথায় চলে যায়? এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউব, ফার্স্ট যে টিউবটা তৈরি হয় তাকে বলা হয় পিসিটি বা প্রক্সিমাল কনভলিউটেড টিউব। এই দেখো ফিল্টার হওয়ার আগে এই গ্লোমেরুলাসের ভিতরে বা বাউম্যান ক্যাপসুলের ভিতরে কি থাকে না। এখন দেখো এই বাউম্যান ক্যাপসুলের গায়ে দেখো, এই যে দেখো এখানে কি দেখতে পাচ্ছি? এই এন্ডোথেলিয়াল সেল থাকে। এখানে কি সেল থেকে দেখতে পাচ্ছি? এন্ডোথেলিয়াল সেল। এবং এই এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে কি দেখতে পাচ্ছি? ছোট ছোট গ্যাপ থাকে, যাকে বলা হয় ফেনিস্ট্রেটিভ পোর। কি দেখতে পাচ্ছি? দেখো বাউম্যান ক্যাপসুলের গায়ে এখানে কি সেল দেখতে পাচ্ছি? এন্ডোথেলিয়াল সেল। দাঁড়া অন্য কালি ইউজ করি আমি এখানে। কি দেখতে পাচ্ছি? এন্ডোথেলিয়াল সেল আমরা দেখতে পাচ্ছি। আর এই এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে মনে করো এই এন্ডোথেলিয়াল সেল, এদের মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপ গুলোকে কি বলা হয়? ফেনিস্ট্রেটিভ পোর আমরা বলে থাকি। এই ফেনিস্ট্রেটিভ পোরের মাধ্যমে কি হয়ে যায়? ব্লাড ফিল্টার হওয়ার পর এই ওয়েস্ট মেটেরিয়াল গুলো কোথায় চলে আসে? প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলাস বা প্রক্সিমাল টিউবুলে কিন্তু আসে। এই ফেনিস্ট্রেটিভ পোর যদি কারোর বড় হয়, মাথায় রাখতে হবে, এই ফেনিস্ট্রেটিভ পোর যদি কারোর বড় হয়ে যায়, তাহলে এখান থেকে দেখো এই গ্লুকোজ ফিল্টার হয়ে বেরিয়ে চলে আসবে, বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট ফিল্টার হয়ে বেরিয়ে চলে আসবে, আরবিসি সেল ফিল্টার হয়ে চলে আসবে। সেইখানে এই ফেনিস্ট্রেটিভ পোরের কিন্তু নির্দিষ্ট এখানে সাইজ কিন্তু থাকে। ঠিক আছে, এইবার দেখো এই ফেনিস্ট্রেটিভ পোরের ভিতরে দেখো, দেখো এক ধরনের স্পেসিফিক সেল আছে। এই স্পেসিফিক সেলটার নাম দেখো পোডোসাইট সেল। এই পোডোসাইট সেল গুলো কি করে থাকে? এই ব্লাড ফিল্টারেশন প্রসেসটা কিন্তু করে থাকে। কারণ যদি এই পোডোসাইট সেলে প্রবলেম থাকে, দেখো কি বললাম, কোনো ব্যক্তির যদি এই পোডোসাইট সেলে যদি প্রবলেম থাকে, তখন কি হয়ে যায়? তার ইউরিনের থ্রু দিয়ে আরবিসি সেল বাইরে কিন্তু রিলিজ হয়। আর ঠিক তখন তার যে রোগটা দেখতে আমরা পাই, সেই রোগটার নাম কি বললাম? হিমাচুরিয়া রোগ। ক্লিয়ার হলো? তাহলে হিমাচুরিয়া রোগ কিসের জন্য হয়? এই পোডোসাইট সেলের প্রবলেমের কারণে। আর এন্ডোথেলিয়াল সেলে যদি প্রবলেম হয়, তাহলে কি রিলিজ হবে? এখান থেকে কি রিলিজ হয়ে বাইরে চলে যাবে? গ্লুকোজ চলে যাবে, বিভিন্ন ধরনের ব্লাড সেল চলে যাবে, কিটোন বডি চলে যাবে। হ্যাঁ, তখন কি রোগ হবে? অ্যালবুমিনারিয়া, কারো কারো ক্ষেত্রে কিটোনারিয়া। হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের রোগ কিন্তু আমরা দেখতে পাই। বোঝা গেছে? এইবার দেখো,
তাহলে আমাদের কি দেখতে পাচ্ছি, এই পোডোসাইট সেল কোথায় দেখতে পাচ্ছি, এই এন্ডোথেলিয়াল রিজনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এইবার দেখো এই বাউম্যান ক্যাপসুলের দেখো এই কর্টেক্স রিজনে এক ধরনের সেল আমরা দেখতে পাচ্ছি, এই সেলটার নাম হচ্ছে প্যারাইটাল সেল। আর এই প্যারাইটাল সেল এই এপিথেলিয়াল লেয়ার তৈরি করছে, তাই এই লেয়ারটাকে কি বলা হয়, প্যারাইটাল এপিথেলিয়াল লেয়ার। তাহলে এখানে দেখো দুটো সেলের নাম আমরা বললাম, একটা দুটো সেল দুটো রিজিয়নে কিন্তু আছে, একটা হচ্ছে বাইরের এপিথেলিয়াল আউটার এপিথেলিয়াল রিজিয়ন আছে, যার নাম কি বললাম, যার নাম হচ্ছে কি বললাম, প্যারাইটাল সেলস, প্যারাইটাল সেল। আর একটা সেলের নাম বললাম, কোথায় বললাম, এই যে ভিতরে এন্ডোথেলিয়াল রিজনে এক ধরনের বিশেষ সেল থাকে, তার নাম কি বললাম, পোডোসাইট সেলস। ঠিক আছে, মাথায় রাখো প্যারাইটাল সেলস কোথায় দেখতে পাই, এপিথেলিয়াল রিজিয়নে দেখতে পাই, আর ভেতরে এন্ডোথেলিয়াল রিজিয়নে আমরা কি দেখতে পাই, পোডোসাইট সেল কিন্তু দেখতে পাই। আর এই প্যারাইটাল এবং পোডোসাইট সেলগুলোই কিন্তু হচ্ছে ব্লাড ফিল্টারেশন বা এই যে কিডনি ফিল্টারেশন প্রসেসের জন্য সাহায্য কিন্তু করে থাকে। ঠিক আছে, এইবার দেখো এই অ্যাফারেন্ট এবং ইফারেন্ট আর্টেরিয়ালস ব্লাড ফিল্টার হওয়ার পরেই দেখো এই বাউম্যানস ক্যাপসুল থেকে যে ফার্স্ট টিউবটা তৈরি হচ্ছে, এই টিউবটার নাম কি, এই টিউবটার নাম কি, পিসিটি বা প্রক্সিমাল কনভলিউটেড টিউব। এই যে ব্লাড ফিল্টার হওয়ার পর যে ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো সেগুলো পিসিটি দিয়ে বাইরে কিন্তু বেরোবে। এবার দেখো এই পিসিটি কার্ভ হয়ে গিয়ে কোথায় যায়, দেখো পিসিটি কার্ভ হয়ে গিয়ে এই অ্যাফারেন্ট এবং ইফারেন্ট আর্টেরিয়ালের মাঝখান দিয়ে যায়। সেখানে দেখো এখানকার ডিসেকশন পাথটা, তো দেখো ছবিটা কিরকম হয়, দেখো এই মনে করো বাউম্যান ক্যাপসুলস, এবং বাউম্যান ক্যাপসুল দিয়ে কি তৈরি হচ্ছে, দেখো বাউম্যান ক্যাপসুল দিয়ে প্রক্সিমাল কনভলিউটেড টিউব কিন্তু তৈরি আছে। এবং এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাফারেন্ট আর্টেরিয়ালস এবং ইফারেন্ট আর্টেরিয়ালস। হ্যাঁ, এবার দেখো এই প্রক্সিমাল কনভলিউটেড টিউব কোথা দিয়ে চলে আছে, এই যে মনে করো অ্যাফারেন্ট এবং ইফারেন্টের মাঝখান দিয়ে গেছে। এবার এইটাকে যদি আমরা স্লাইস করে দেখি তাহলে এইরকম কিন্তু দেখতে লাগে। এবার দেখো এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল স্লাইস করার পর এখানে আমরা কি কি সেল দেখতে পাচ্ছি, দেখো ফার্স্ট যে সেলটার নাম দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে ম্যাকুলার ডেন্সা। সেকেন্ড যে সেলটা আমরা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে সরি এই যে এই পার্টটার নাম হচ্ছে দেখো ডিস্টাল টিউব। প্রক্সিমাল টিউবিউলসটা এখানে গিয়ে ডিস্টাল মানে ডিসিটি তে কনভার্ট হচ্ছে। এবার ডিস্টাল কনভলিউটেড টিউবিউলটাকে যদি কাটি, ফার্স্ট যে সেলটা আমরা দেখতে পাচ্ছি এই সেল ওয়ালের গায়ে তার নাম হচ্ছে ম্যাকুলার ডেন্সা। ভিতরের এখানকার যে সেলটা আমরা দেখতে পাই এর নাম হচ্ছে মেসেঞ্জিয়াল সেল। আর এখানে আরেক ধরনের সেল আমরা দেখতে পাই তার নাম হচ্ছে ল্যাকিসেস বা ল্যাকিস সেলটা এখানে মেনশন করা নেই, এখানে আরেক ধরনের বিশেষ সেল আমরা দেখতে পাই তার নাম হচ্ছে ল্যাকিস সেল। এই তিন ধরনের সেল আমরা দেখতে পাই, আর এই তিন ধরনের সেল এবং এই বাউম্যান ক্যাপসুলে একত্রিত বলা হয় জ্যাক, জাক্সটাগ্লোমেরুলাস অ্যাপারেচার্স কিন্তু আমরা বলে থাকি। নেক্সট ক্লাসে এগুলো আরো ডিটেইলসে আমরা বলবো। জ্যাক কি, পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে হোয়াট ইজ জ্যাক, 3 নম্বরের কোশ্চেন কিন্তু থাকবে। তখন কিন্তু তোমার এখানে ছবি আঁকতে এবং ছবি এঁকে কিন্তু মেনশন করতে হবে কোথায় ম্যাকুলার ডেন্সা, কোথায় এই মেসেঞ্জিয়াল সেল, এবং কোথায় ওই যে ল্যাকি সেল, LACIS ল্যাকি সেল বলা হয়। এই ল্যাকি সেলটা এখানে দেওয়া নেই, আমরা নেক্সট ক্লাসের ছবিতে আমরা আরো ভালো করে দেখতে পাবো। এই তিনটে সেল এখানে কি তো কাজ করে, দেখো এই তিনটে সেল এখানে এই ব্লাড প্রেশারটাকে বা এই গ্লোমেরুলার ফিল্টারেশন রেটটাকে বাড়াতে বা কমানোর জন্য কিন্তু এখানে সাহায্য কিন্তু করে থাকে। ঠিক আছে, মাথায় রাখবা যে মেসেঞ্জিয়াল সেল, তারপরে আমাদের ম্যাকুলার ডেন্সা বা ল্যাকি সেল এরা কি করে থাকে, গ্লোমেরুলাসের জিএফআর রেটকে কখনো বাড়ায় বা কখনো কমায়। আর জিএফআর রেট বাড়ানো বা কমানোর ফলে কি হয়, এখানে ব্লাড ফিল্টারেশনটা কিন্তু বাড়া কমা ঘটে, এবং তার ফলেই কিন্তু আমাদের কিন্তু ব্লাড প্রেশার কমা বাড়া কমা কিন্তু হয়। এবং এখান থেকে এক ধরনের বিশেষ হরমোন খরিত হয়, সেই হরমোনটার নাম হচ্ছে রেনিন হরমোন। মাথায় রাখবা রেনিন হরমোন কোথা থেকে খরিত হচ্ছে, এই যে মোটামুটি জ্যাক সিস্টেমের কোন সেল থেকে খরিত হয়, এই মেসেঞ্জিয়াল সেল থেকে সিক্রেশন হয়। আমরা নেক্সট ক্লাসে এগুলো ভালো করে পড়বো, এখন জাস্ট বেসিক জেনে রাখ। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি বাউম্যান ক্যাপসুলের পুরো পার্ট কিন্তু আমরা পড়ে ফেললাম, এবং এর ভিতরে কি কি সেল আছে, কোন কোন সেলের কি কি কাজ, এবং এখানে কিভাবে ব্লাডটা ফিল্টার হয় সেটাও কিন্তু তার নাম আছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস। এগুলো পড়ে দেওয়া। ঠিক আছে, বাউম্যান ক্যাপসুলের কাজ ফার্স্ট কি সবাই বলে নিয়েছি, এগুলো আর আমি আলাদা করে বলছি। ফার্স্ট আমাদের যে টিউবটা তৈরি হচ্ছে তার নাম কি, প্রক্সিমাল কনভলিউটেড টিউব। প্রক্সিমাল কনভলিউটেড টিউবে কি হয়, দেখো এখানে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন হয়। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে যখন ইউরিন ফর্মেশন আমরা দেখতে পাবো যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবে কি হয়, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন হয়।
দেখা যাচ্ছে অনেক সময় এই ইউরিনের মাধ্যমে দেখা যাচ্ছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, গ্লুকোজ এইসবগুলো ইউরিনের মাধ্যমে বেরিয়ে আসে। তাহলে এইগুলোকে পুনরায় আমরা রিঅ্যাবজর্পশন করে, মনে করো এই যে এখান থেকে এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে পুনরায় রিঅ্যাবজর্ব করে এই সব আয়নিক মেটেরিয়ালস গুলোকে আবার বার করে নেওয়া হয়। আর এই বার করে নেওয়ার জন্য এই রিঅ্যাবজর্পশন প্রসেস, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন প্রসেসটা আমাদের কিন্তু এই পিসিটি তেই কিন্তু একমাত্র ঘটে। ঠিক আছে, তারপর দেখো এই পিসিটির পরেই আমরা এরকম সরু লুপের মতন আমরা একটা পার্ট দেখতে পাই। এই লুপের মতন পার্টটাকে বলে হেনলির লুপ। হেনলি লুপের যে পার্টটা সরু হয়ে নিচের দিকে নামছে এর নাম আছে অ্যাসেন্ডিং হেনলি লুপ, আর যে পার্টটা উপরের দিকে আবার উঠছে তাকে বলা হয় ডিসেন্ডিং হেনলি লুপ। মানে কি, হেনলি লুপের যে পার্টটা এরকম নিচের দিকে নামছে এর নাম কি বলবো আমরা অ্যাসেন্ডিং, আর যে পার্টটা উপরের দিকে উঠছে তাকে বলা হয় ডিসেন্ডিং হেনলি লুপ। আর এই অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং হেনলি লুপের মাঝখানে কি দেখতে পাই, এখানে কিন্তু জল এবং আমাদের বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইটস কিন্তু এখানে রিঅ্যাবজর্পশন হয়। আর এই হেনলি লুপ যার বড় হবে, যেসব প্রাণীর হেনলি লুপ যত বড় হবে তার ওয়াটার রিঅ্যাবজর্পশন প্রসেস, মাথায় রাখবে হেনলি লুপে কিসের রিঅ্যাবজর্পশন হয়, মাথায় রাখবা H2O, জলের রিঅ্যাবজর্পশন হয়। আর একটা নাম হচ্ছে ফ্যাকাল্টেটিভ প্রসেস, ফ্যাকাল্টেটিভ, আর একটা হচ্ছে অব্লিগেটরি। আমরা নেক্সট ক্লাসে যখন ইউরিন ফর্মেশন আমরা পড়বো তখন আমরা দেখব ফ্যাকাল্টেটিভ মানে কি নিজের ইচ্ছা মতন এই হেনলি লুপ থেকে জলটা বাড়ায়। আর অব্লিগেটরির জন্য কি হয়, এখানে আমাদের হরমোনাল সিগন্যাল দিতে হয়, যে হরমোনটা নাম হচ্ছে আমরা জানি এডিএইচ হরমোন। যে হরমোনের প্রভাবে এই যে হেনলি লুপের যে অংশে এই যে জলের পুনঃশোষণ বা ওয়াটারের রিঅ্যাবজর্পশন প্রসেস চলে সেই প্রসেসকে কি বলা হয়, অব্লিগেটরি ওয়াটার রিঅ্যাবজর্পশন প্রসেস। আর এই অব্লিগেটরি রিঅ্যাবজর্পশন প্রসেস কোথায় আমরা দেখতে পাই, এই যে আমরা মোটামুটি হেনলির লুপে কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। হেনলির লুপ যে জায়গায় পিসিটি থেকে নিচের দিকে নামছে তাকে বলা হয় ডিস্টাল কনভলিউটেড টিউবুলস। আর হেনলির লুপ অ্যাসেন্ডিং হেনলির লুপ এই যে নিচের দিকে নামছে একে বলা হয় অ্যাসেন্ডিং হেনলির লুপ। আর যে পার্টটা উপরের দিকে উঠে ডিসিটির সাথে কানেক্ট হচ্ছে তাকে বলা হয় ডিসেন্ডিং হেনলির লুপ। মানে কি, এই তো পিসিটি ছিল, এই পিসিটি থেকে একটা নিচের দিকে নামছে, তাহলে একে কি বলবো অ্যাসেন্ডিং। আবার উপর দিকে যখন উঠছে তখন তাকে আমরা কি বলবো ডিসেন্ডিং। ডিসেন্ডিং হওয়ার পরেই তখন এটা কার সাথে কানেক্ট হয়, পিসিটি তে কানেক্ট হয়। আর হেনলির লুপে মাথায় রাখবা জল ও সামান্য মাত্রা ইলেকট্রোলাইটস এবং গ্লুকোজ কিন্তু রিঅ্যাবজর্পশন হয়, কিন্তু মেইনলি কিন্তু এখানে কিসের রিঅ্যাবজর্পশন হয়, জলের রিঅ্যাবজর্পশন হয়। আর এখানকার জলের রিঅ্যাবজর্পশন কিন্তু দুটো প্রসেস হয়, একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ আর একটা হচ্ছে অব্লিগেটরি রিঅ্যাবজর্পশন প্রসেস। ফ্যাকাল্টেটিভ মানে কি নিজের ইচ্ছা মতন এই হেনলির লুপ দিয়ে কি হয় জলটা কিন্তু রিঅ্যাবজর্পশন হয়, বাট অব্লিগেটরির জন্য কার দরকার পড়ে, এডিএইচ হরমোন অর্থাৎ অ্যান্টি ডাইউরেটিক হরমোনের কিন্তু দরকার কিন্তু পড়ে। নেক্সট ক্লাসে আমরা যখন ইউরিন ফর্মেশন প্রসেস আমরা পড়বো তখন আমরা জানবো আরো ডিটেলস। ঠিক আছে, দেন তারপর যে পার্টটা আমরা পাচ্ছি তার নাম কি, ডিস্টাল কনভলিউটেড টিউবুলস। এই ডিস্টাল কনভলিউটেড টিউবুলসে কি হয়, এখানকার সেলগুলো এত পরিমাণে ঘন থাকে যে এখানে কিন্তু রিঅ্যাবজর্পশন প্রসেস চলে না। এখানকার রিঅ্যাবজর্পশন প্রসেস চালানোর জন্য আমাদের কি করতে হয়, অ্যালডোস্টেরন, আমরা নেক্সট ক্লাসে প্রসেসগুলো অ্যালডোস্টেরন এবং এডিএইচ হরমোনের কিন্তু সিগন্যাল দিতে হয়। এডিএইচ হরমোন এবং অ্যালডোস্টেরন হরমোন বা মিনালোকর্টিকয়েড হরমোন এখানে যদি সিগন্যাল দেয় তখন এখানে কি দেখতে পাই, এখানকার সেলের মাঝখানে গ্যাপ কিন্তু ক্রিয়েট হয়, সেলের মাঝখানে কি হয় গ্যাপ ক্রিয়েট হয়, এবং তার মাঝখানে বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইটস এবং বিভিন্ন ধরনের খনিজ পদার্থ সেগুলো কিন্তু রিঅ্যাবজর্পশন করে নেওয়া হয়। ঠিক আছে, তারপরে আমাদের লাস্ট যে পার্টটা দেখতে পাই তার নাম আমরা কি দেখতে পাই, এই কালেক্টিং টাও কিন্তু এই এডিএইচ এবং অ্যালডোস্টেরনের সিগন্যালিং এর মাধ্যমে কিন্তু এখানে কি হয়, ওয়াটার, বিভিন্ন ধরনের মিনারেলস এবং বিভিন্ন ধরনের আয়নিক কম্পাউন্ড গুলোকে রিঅ্যাবজর্পশন কিন্তু করা হয় এই দুটো হরমোনের সিগন্যালিং এর মাধ্যমে। এবং আমাদের মোটামুটি এই প্রক্সিমাল এবং ডিস্টান্ট কনভলিউটেড টিউবুলের গায়েই এক ধরনের এই দেখো লাল এবং নীল কালারের আর্টারিস আমরা দেখতে পাই, যাকে আমরা বলাই ভাসা রেক্টা। এই ভাসা রেক্টা এবং হেনলির লুপের মাঝখানে বা এই যে টিউবুলার লুপের মধ্যে যে এক্সচেঞ্জ হয় তাকে বলা হয় কাউন্টার কারেন্ট মেকানিজমস। আমরা নেক্সট ক্লাসে এগুলো পড়বো। তাহলে আমরা এখানকার সব পার্টগুলো আমরা কিন্তু ডিটেলসে পড়ে নিলাম। এবার নেফ্রন আমাদের দুই ধরনের হয়, কিডনির কর্টেক্স অঞ্চলে যদি আমরা নেফ্রন দেখতে পাই তাকে কর্টিকুলার নেফ্রন বলা হয়, মেডুলারি অঞ্চলে যে নেফ্রনগুলো আমরা দেখতে পাই তাকে মেডুলারি নেফ্রন কিন্তু বলা হয়ে থাকে। বাকি পড়াগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। তোমাদের কাজ হচ্ছে এই নেফ্রনের স্ট্রাকচার পর্যন্ত ভালো করে পড়া, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল কি, এর কি কি কাজ আমরা দেখতে পাই, ঠিক আছে, হেনলি লুপ কি, হেনলি লুপের ভিতরে কি কি কাজ আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, ডিস্টাল কনভলিউটেড টিউবুল কি, এর ভিতরে কি কি কাজ আমরা দেখতে পাচ্ছি, কালেক্টিং ডাক্ট এবং এর কাজ পর্যন্ত তোমাদের কিন্তু পড়া কিন্তু থাকবে। ঠিক আছে, আমার অলরেডি দেখো
অ্যাপসের ভিতরেই তোমরা নোটস আপলোড হয়ে গেছে, তাহলে তোমাদের কাজ হচ্ছে এই যে কাউন্টার কারেন্ট মেকানিজমের আগ পর্যন্ত তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, এইগুলো কিন্তু নেক্সট ক্লাসে কিন্তু আমি ধরবো। তাহলে ক্লিয়ার হলো পড়া?